ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভার্সিটির আজ প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা শেষ করে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রুম থেকে বের হওয়ার আগে অবশ্য একবার আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। ঢিলা ঢুলা জামা, মাথায় তেল আর চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে পুরাই বলদ। রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি নতুন ভার্সিটি কেমন হবে। বেশি চিন্তা করা ভালো না। হাঁটতে হাঁটতে চলে এলাম ভার্সিটির এরিয়া। ভার্সিটিতে ঢোকার পথে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপরের বোর্ডে একবার তাকিয়ে হাঁটতে থাকি। অর্ক ওরফে মেন্টাল তন্ময়। ভার্সিটিতে ঢুকতে দেখতে পেলাম অনেক ছেলে মেয়ে আর সকলেই রং বেরঙের পোশাক পরেছে। তাদের সাথে অর্কের কোনো মিল নাই। ছেলে মেয়ে আমাকে দেখে একটু দূরে দূরে থাকছে। গায়ের পোশাক সবার মতো না, কেমন ময়লা ময়লা, হাতে ছেঁড়া খড়ি। ধীরে ধীরে হাঁটছি ক্লাসের দিকে। এমন সময় খেয়াল গেল গাছের নিচে কিছু ছেলের দিকে। ছেলেগুলো ব্রাউন সুগার, হিরোইন বিক্রি করছে, সেটাও ভার্সিটিতে প্রকাশ্যে। ও সরি সরি, এখনো গল্পের চরিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তো আমি অর্ক আহমেদ তন্ময়, আন্ডার ওয়ার্ল্ডের জুকার। সকলে মেন্টাল তন্ময় নামে চিনে। এদেশের প্রতিটা প্রশাসন থেকে শুরু করে এদেশের সরকার অব্দি আমাকে চিনে। বলবেন কি করে, সেটা সময় হলেই জানতে পারবেন। বাবা মা নাই, অনেকগুলো খুনের কেস খেয়ে আছি, যদিও কোনো নির্দোষ মানুষকে খুন করি নাই। যাদেরকে মারছি সকলেই খুনি ছিল। এখন আর পাকাবো না, সোজা গল্পে ফিরবো। অর্ক হারছে, জানে না কোথায় ফার্স্ট ইয়ারে ক্লাস। তো একটা ছেলেকে ডাক দিয়ে প্রশ্ন করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফার্স্ট ইয়ারের ক্লাস খুঁজতেছি। আপনি একটু বলে দিবেন ক্লাসটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে প্রথম রুমটায় ফার্স্ট ইয়ারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কথাটা বলে সোজা হাঁটতে থাকি। ছেলেটার কথা মতো ক্লাসে গিয়ে দেখি ক্লাস পুরাই ফাঁকা। ক্লাসে ঢুকতে আমার ফোন বেঁচে উঠলো। পকেট থেকে মোবাইল বের করে তাকিয়ে দেখি ফারহানের কল। আশেপাশে তাকিয়ে কলটা রিসিভ করলাম। তন্ময়, বল। আজ রাতে পুরা গোডাউনের অস্ত্র চালান আনবো, ঠিক রাত 12টার পর। খবর কি পাক্কা? পাক্কা খবর। মাল তুলে গোডাউনের নিচতলায় রাখ। আর হ্যাঁ, আমি শহরের বাইরে আইছি, এখানে একটা কাজ আছে, প্রয়োজন হলে জানাবো। তার আগে ফোন দিস না। ফোনটা কেটে দিলাম। কেটে লাস্ট বেঞ্চে বসে রইলাম। সময় যেতে থাকলো, সময়ের সাথে সাথে ক্লাসের ছেলে মেয়ে চলে আসলো। সকল ছেলে মেয়েরা আমারে দেখে দূরে দূরে সরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর একদল মেয়ে চলে আসলো। ক্লাসে ঢুকতেই আমার দিকে তাকাইয়া নিজেদের ভিতর ফিসফিস করতে থাকলো। একটা সময় স্যারও চলে এলো। এই ছেলে দাঁড়াও। জি স্যার, বলুন। তোমার নাম কি, কোথা থেকে এসেছো? আমি অর্ক আহমেদ, খুলনার ছোট্ট একটা থেকে এসেছি। তোমার পোশাক আশাক নোংরা অবস্থা কেন? পরের বার ভালো পোশাক আশাক পরিধান করবে। ভার্সিটিতে আসবা, বসো। ওকে স্যার। তো আজকে পড়াশোনার বিষয়টা কি ছিল? তিশা, এটা কেমন? একজনের জন্য ক্লাস বাদ দেওয়া ঠিক না। তিশা আর কিছু না বলে বসে পড়লো। তন্ময় একবার তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ করে রইলো। স্যার ক্লাস করছে। ক্লাস শেষ হতে সকলে বেরিয়ে গেল। সবশেষে অর্ক বের হলো। অর্ক জানে না কার থেকে রক্তের হোলি শুরু করবে, তবে এখন করাটা ঠিক হবে বলে মনে করছে না অর্ক। চুপচাপ মাথা নিচু করে হাসছে অর্ক। এমন সময় তিশা নামক মেয়েটা আর কয়েকটা ছেলে এগিয়ে আসলো। ওই খারাপ, জি। তোকে কাল থেকে যেন ভার্সিটিতে না দেখি, তোরে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে। তিশার কথায় অর্ক মুচকি হাসছে। আবে সালা, তিশা কি বললো শুনলি না? জি শুনেছি। তাহলে কাল থেকে তোকে যেন ভার্সিটিতে না দেখি, নইলে ভার্সিটিতে তোকে পুঁতে ফেলবো। তোদের মতো ফকিন্নির পোলাদের ঢাকা ভার্সিটিতে পড়ার কোনো অধিকার নেই। তিশার প্রতিটা কথায় মুচকে হাসছি। এটা দেখে তিশার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। ঠাস একটা চর বসিয়ে দিল আমার গালে। চরটা আমার গালে পড়তেই মাটিতে পড়ে গেলাম। তারপরই আকাশ, সোহান, তৌসিফ মারতে থাকলো। তিনজনে মিলে লাথি মারছে। আমি মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি। ভার্সিটির অধিকাংশ ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখছে। কিছুক্ষণ পর তিশা আমাকে বলে উঠলো, এবার থাম, চল তোরা। আর হ্যাঁ শোন, তোকে যেন ভার্সিটিতে না দেখি, মাইন্ডেড। তিশা আর বাকিগুলো হাঁটতে হাঁটতে চলে গেল। মাটি থেকে উঠে কাপড়ে ধুলোগুলো জ্বালতে থাকলো অর্ক। পাশে তাকিয়ে দেখে ব্যাগে অনেক ধুলো জমে আছে। তুলে ধুলো জেলে নিল। ঠোঁটে হাত দিয়ে বুঝতে পারছে ঠোঁট থেকে রক্ত পড়ছে। গুছিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির গাছতলায় এসে বসে আছি। এমন সময় কারো আওয়াজ কানে গেল। ভাই, হিরোইন কই নিয়ে যাব? সোজা আমাকে পুরান বাড়িতে গোডাউনে নিয়ে যা। এখানে গেলে স্বামীর চাচা একটা প্যাকেট দিব, এটা নিয়ে আমারে কল দিস, পরে আমি বলবো কই যাইতে হবো। ঠিক আছে ভাই। তারপর কথা বন্ধ হয়ে গেল। তিশা আর বাকি বন্ধুগুলো ফুচকার দোকানে বসে আছে। দরদ দেখি উতলায় পড়ছে। বেশি উতলাইলে পোলার কাছে চলে যা। ওই ওই দেখ, গাড়িতে ওই গাউয়াটা যায়। কই কই কেউ তো নাই। আরে একটু আগে তো গেল, কই হারালো? ওটা তোর মনের ভুল। আরে না, সত্যি দেখছি।
দেখছিস তো কোথায় গেল? মুহূর্তের মধ্যে তো আর গায়েব হয়ে যায় না, নাকি তুই ওর প্রেমে পড়ে গেলি? এবার কথা বলা বন্ধ করে ফুচকা খেতে মগ্ন হলো। তিশা ফুচকা খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে দেখে গাওয়াটা একটা গাড়ির কাছে আসতেছে। তখন একজন কুট পরা লোক আর একটা হাতে ব্যাগ নিয়ে জ্যাকেট দিল, তারপর গাড়িতে চড়ে বসলো। আমি আর ওর প্রেমে? তোর মতো গাওয়ার সাথে প্রেম করার থেকে গলায় দড়ি নিয়ে মইরা যাবো। ও মা গো, ট্রু বড় লোক। মজা বাদ দে, তোদের হইছে? হইলে চল বাসায় ফিরমু। আমাদের হয়ে গেছে। সকালে উঠে হাত ধুয়ে টাকা দিয়ে বাসা চলে এলো। অর্ক গাড়ি থেকে নামতে সাগর এসে হাজির হলো। অন্যয় ভাই, ভিতরে আপনার সাথে কয়েকজন দেখা করতে চায়। কারা? এমপি আছে। তোরে দেখে নাই তো? প্যান্টিং আর মাস্ক, গ্লাভস, কোট আর পিস্তল নিয়ে আয়, আমি গাড়ির ভিতরে বসছি। ঠিক আছে ভাই। অর্ক ওরফে তন্ময় গাড়ির ভিতরে কিছু নিয়ে বসলো। কিছুক্ষণ পর সাগর সবকিছু নিয়ে গাড়ির ভিতরে দিতে তন্ময় নিজের মুখটা জোকারের মুখে পরিণত করে বাইরে এসে গ্লাভস কোট পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল আর 9mm এর পিস্তল কুমোরে গুজে হাঁটতে থাকি। ভিতরে ছেড়ে বসা মানুষটাকে চেনা চেনা লাগছে। রাব্বি, তন্ময় তৎক্ষণাৎ মাস্ক খুলে ফেললো আর উল্লাসিত হয়ে রাব্বিকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো বস। সাগর, ঠান্ডা নিয়ে আয় ব্রাদার। আনছি ভাই। না, আজ ঠান্ডা খাবো না, সেই সিঙ্গারা আর ভাজি খাবো। অনেকদিন ধরেই খেতে মন চাইছে, কিন্তু সময় আর তোকে খুঁজে পাচ্ছি না। আজ আমার কাছে দুটোই আছে। তাহলে চল, তারপর সকলে মিলে আমাদের চেনা এলাকা, যেখানে আমি আর রাব্বি বড় হয়েছি, আমাদের পরিচয় হয় জেলখানায়। ওই ছোট্ট বয়সে কেন জেলে গেছিলাম তাই হয়তো ভাবছেন। তখন আমার বয়স 8 বছর। ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করতাম। ছোট মানুষ ছিলাম, যার ফলে সকলে ছোট বলে ডাকতো। তো একদিন দোকানদার চাচা আমার ন্যায্য টাকা দিতে না করে এবং আমারও অকথ্য ভাষায় গালাগালি করে, যার ফলে গ্লাস ভেঙে হান্দায় দিই আর লোকটি মারা যায়। তখন আশেপাশের লোকজন আমাকে পুলিশের হাতে তুলে দেয় আর জেলখানায় পাঠিয়ে দেয়। ওখানেই রাব্বির সাথে আমার দেখা। বর্তমানে রাব্বি একজন এমপি, ঢাকা শহরের এমপি। সকলে গাড়ি থেকে নেমে একটা সিঙ্গারার দোকানে বসলাম, সেটাও সন্ধ্যার সময়, যার ফলে রাব্বিকে ভালো করে কেউ চিনতে পারবে না। চাচা, সকলের গরম গরম সিঙ্গারা দাও। ঠিক আছে বাবা। কলেজ টাইমে প্রতিদিন আমি আর রাব্বি এখানে বসে সিঙ্গারা আর ভাজি খেতাম। সকলে বেঞ্চে বসলেও আমরা ফুটপাতের এক কোণে বসে খেতাম। তার জন্য চাচা আমাদের অনেক বকা দিত। আজও তাই করলাম। চাচার হাত থেকে সিঙ্গারা নিয়ে ফুটপাতে বসে পড়লাম, সাগর সহ বাকি সকলে। এমন সময় চাচা আমাদের সামনে এলো। তন্ময়, রাব্বি। হ্যাঁ চাচা, আমরা সেই দুজন টিফিনটা এক সময় একটা সিঙ্গারা ভাগ করে খেয়েছি দুজন। তোরা অনেক বড় হয়ে গেছিস। সবই তোমার সিঙ্গারার কেরামতি। এত সকাল সকাল ভুলছি না। যাই বলো, তোমার সিঙ্গারার লাজবাব খাইলে মন চাই খাইয়েই যায়। তোরা খা, আমি খাইছি। ঠিক আছে চাচা। চাচা চলে গেল। রাব্বি, ওই দেখতো, ওরে চিনিস নাকি? রাব্বি তাকাতে ওর প্লেটে সিঙ্গারা খাওয়া। কই, কার কথা কস? এই চা চলে গেল। রাব্বি প্লেটে তাকিয়ে আমার দিকে তাকাইয়ে আছে। আমি জানি এরপর আমাকে কি করতে হবে। আর কিছু না, দৌড় দিতে হবে। যেমন ভাবা তেমন করা দিছি, দৌড়। দোকানের আশেপাশে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হাঁফাতে থাকলাম। দুজনে ক্লান্ত হয়ে পড়েছি। ফারহানের কল এলো, মাল নাকি গোডাউনে আসছে। চাচার সাথে কথা বলে বেরিয়ে এলাম। গাড়িতে বসে বসে গল্প করছি। তো ভার্সিটি কেমন চলছে? ভালো ছিল, তবে খুব শীঘ্রই গুড নিউজ শুনতে পাবি। আমি জানি তুই পারবি, যার ফলে এই কাজ আমি তোকে দিচ্ছি। তবে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আসল হারামির বাচ্চা দেশের বাইরে আছে, ও যত নষ্টের মূলে। ইঁদুর ধরতে হলে দানা তো দিতেই হবে। ওরে দেশে আনার দায়িত্ব আমার। তুই শুধু দেখতে থাক ওর জীবনের প্রতিটা পদক্ষেপ কতটা কষ্টের হয়। কুল ডাউন, তোর ভাবি তোকে যেতে বলেছে। আর হ্যাঁ, কাল কিন্তু ওর তানহার জন্মদিন। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। কাল তানহার জন্মদিন। হঠাৎই রাব্বির ফোন বেজে উঠলো। মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই দেখ, তানহার কথা বলছি আর তানহা কল দিয়েছে। হ্যালো। এই নাও, তোমার মেয়ের সাথে কথা বলো। সন্ধ্যা থেকে শুরু করেছে পাপ্পা যাবো, আঙ্কেল যাবো। আচ্ছা, ওর কাছে দাও। পাপ্পা পাপ্পা, আঙ্কেল তুই কেমন আছো মামুনি? ভালো, তুমি তেমন আতো? কাল আমার জন্মদিন, তুমি আসবা? নাইলে তে তাতবো না। হ্যাঁ আম্মু, আসবো। তোমার জন্য কি গিফট নিয়ে আসবো আম্মু? দীপ, আম্মুতে দীপ নিব। তোমার ইচ্ছা, তুমি যা মন চাই নাও। এটা পুতুল, একটা পুতুল, চকলেট আর আর এত তুলা খালি। আঙ্কেলের কাছে বলো আমি আন্টি চাই। আঙ্কেল আঙ্কেল, মা বলতে একটা আন্টি চাই। আম্মুর কাছে দাও। আম্মু তো আমি তো তবু না, আমি টিভি দেখবো। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো থাকলেও তো দেখবেন না, বেঁচে আছেন কিনা খোঁজও নেন না। আসলে অনেক ব্যস্ত তো, তার জন্য। আমার সতীন কবে নিয়ে আসবেন?
সতীনের সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করে। আপনার ইচ্ছে আর পূরণ হবে না মনে হয়। কেন কেন? আসলে মনের মতো কাউকে খুঁজেই পায় না, আর আমাকে বিয়ে করার মতো কেউ না। আরে আমি তো আছি। তাই? আচ্ছা ভাবি, ভালো থাকেন। এই শোনেন শোনেন, বলেন। আপনার আম্মু কি বলছে মনে আছে তো? কাল তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসবেন। ঠিক আছে। ফোনটা রাব্বির হাতে দিয়ে বসে রইলাম। তিশা খাবার টেবিলে বসে আছে, সামনে রয়েছে ওর বাবা মা। কেউ কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে এলো। রুমে আসতেই আকাশ কল দিল। তিশা কল রিসিভ করে বেলকনিতে দাঁড়িয়ে গেল। কি ম্যাডাম, কি করেন? ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তুই কি করিস? এই তো শুয়ে তো তোমার কথা ভাবছি। আমাকে এত কি ভাবিস? জানি না। আচ্ছা, কাল ভার্সিটিতে সকাল সকাল আসিস। কেন, কোনো স্পেশাল আছে নাকি? ঘুমিয়ে পড়, শুভরাত্রি। কল কেটে দিল। আকাশ তিশাকে ভালোবাসে কিন্তু বলতে সাহস পায় না। আকাশের বাবা একজন বিজনেসম্যান আর তিশার বাবা পুলিশ ডেপুটি কমিশনার। তিশা গ বিভাগের ছাত্রী, ভার্সিটির শিক্ষিত আর সব থেকে সুন্দর মেয়ে। যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। বেলগুনিতে দাঁড়িয়ে আছে, পোয়ালি বাতাসে তিশার রেশমি চুল উঠছে, কিন্তু তিশার মনে অন্য কিছু চলছে। এই গাওয়াটার কথা ঘুরছে ফিরছে। ওই গাওয়াটার আসল পরিচয় কি? ও নিজেই নিজের মাথা টোকা দিয়ে বলল। যা, এসব কি ভাবছি? তারপর তিশা ঘুমানোর জন্য নাইট ড্রেস পরিধান করে বিছানায় শুয়ে পড়লো। তন্ময় নিজের রুমে বসে। হ্যাঁ, কাজ কতদিনে হবে? আর কতদিন ওয়েট করব? প্রিন্সিপালের মৃত্যুর খবর শুনতে মনটা কেমন কেমন করছে। সময় লাগবে, অপেক্ষা কর। তোর কাজ শেষ হলে নিউজ দেখে নিস। পুরা 7 কোটি টাকা দিছি ওরে মারতে। তাড়াতাড়ি করো, মৃত্যুর খবর শুনতে মনটা লাফালাফি শুরু করছে। প্রিন্সিপালের জায়গায় তোকে টুকে দেই, সেটাও একদম বিনামূল্যে। টাকা দিচ্ছিস, সময় হলে জানতে পারবি সবকিছু। এখন ফোন রাখ। এমনিতে রাতে ঘুম ভালো হয়নি, তারপরও বিরক্তি করছে। তার ফলে রাগের চরম সীমায় উঠে গেল। পকেট থেকে মোবাইল বের করে ফারহানকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই তুই? আমি তো এলাকায় আছি। একজনের ফটো দিচ্ছি, ওর সকল তথ্য বের করে আমাকে জানা। হ্যাঁ, আজ রাতে তুই ঢাকা চলে আয়, কাজ আছে। ঠিক আছে ভাই। কলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে ফারহানকে ফটো দিয়ে দিলাম। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তার একটা হোটেলে পেট পূজাটা করে দিয়ে ভার্সিটির দিকে চলে গেলাম। তিশা, আকাশবাহী সকলে বসে আছে গাছের নিচে। কিরে আকাশ, এত সকাল সকাল আমার ভার্সিটিতে আসতে বলি কেন? একটা গুড নিউজ আছে। কি সেটা? অনেকদিন ধরে তুই বলছিলি কোথাও ঘুরতে যেতে, কিন্তু কোথায় যাব এটা কেউ ঠিক করতে পারছিল না। সেটা ঠিক। বাবাকে গতকাল রাতে বলছিলাম কোথাও ঘুরতে যাব, বাবা বললেন কোথায় যাব আমরা? তো সবশেষে ভেবে বললাম নেত্রকোনার চুনা পাথরের পাহাড়গুলো দেখতে যাব। কিন্তু ওখানে তো গত বছর বাবাদের সাথে আমি গেছিলাম। বাবাদের সাথে গেছিলি, আমাদের সাথে তো আর যাস নাই। আর আঙ্কেলদের সাথে গিয়ে তো মজা করতে পারিস, আমাদের সাথে গেলে মজা করতে পারিস। ঠিক আছে, তবে কবে যাবি? সামনের সপ্তাহে। ঠিক আছে, আমরা সকালে বাসে যাব। ঠিক আছে, বাস রিজার্ভ করো। আরে না, পাবলিকের সাথে যাব, হেব্বি মজা হবে। যেমন তোর মুখ। এতক্ষণ বাকিগুলো শুধু ওদের কথাই শুনছে। ওদের তো বলার সুযোগটাই দেয়নি, তো আর কি বলবে? আর ওদের ইচ্ছার কথাটাও জানেনি এরা। ওইদিকে দেখ গায়াটা। তিশা সহ বাকিগুলো তাকাতে অবাক। সবার মনে একই প্রশ্ন, এত মায়ের খাওয়ার পরও ফার্সিতে এসেছে। ওই হারামিটারে বিভিন্ন ভাবে অপমান করে এই ভার্সিটি থেকে তাড়াতে হবে। তোরা আমার সাথে আছিস তো? তাহলে চল ওর সাথে একটু মজা করি। আর শোন রাফি, আমি যা বলি তাই করবি। বলে কানে কানে রাফিকে কি যেন বললো। এই দেখ, গা থেকে কেমন দুর্গন্ধ আইতেছে। বাবু, সাবান কিনে টাকা নেই তোমার? এই সকলে বাবুরে 2-1 ভিক্ষা দে। আকাশ সহ সকলে পকেট থেকে খুচরা 1 টাকার একটা কয়েন। এদিক থেকে রাফি একটা কাগজে বড় বড় করে লিখে নিয়ে এলো, আমার সাবান কেনার টাকা নাই, সকলে 2-1 ভিক্ষা দেন। এই পোস্টারটা ব্যাগের উপর লাগিয়ে দিল। এই দেখ, রাতে যে তুলো কেমন আছে, চশমা। অর্কের চোখ থেকে চশমাগুলো নিজের চোখে পড়ে নিল। দেখ তো আমাকে কেমন লাগছে। অর্ক এতক্ষণ চুপচাপ ওনাদের সকালের কথাগুলো চুপচাপ সহ্য করছে। সহকার আসার আর কি করার আছে? একটা ভুল করলে সমস্ত প্ল্যান উলটপালট হয়ে যাবে, এর জন্য ওনাদের অপমান সহ্য করছে। তিশার নজর গেল অর্কের বুকের চেনের উপরে, যেটা অর্কের মা ছোট থাকতে যখন বয়স 7 বছর তখন জন্মদিনে পরে দিয়েছিল। বাহ, গলায় আবার চেনও আছে। চেনে হাত দিয়ে যখন খুলতে যাবে তখনই। এই চেনটা নিয়েন না, এটা আমার মায়ের দেওয়া শেষ আমানত। আমার হচ্ছে দাও ফকিনির পোলা। ধাক্কা দিতে অর্ক রাফির দিকে পড়ে যায়। অর্কের গলায় চেন ছিঁড়ে তিশার সাথে চলে যায়। তোর সাহস কত? তোর নোংরা কাপড় দিয়ে আমার দামি পোশাক নষ্ট করছিস। বলে রাফি কয়েকটা লাথি মারে পেটে। লাথিতে অর্কের মুখ থেকে রক্ত পড়তে থাকে। দে, চল ক্লাসে যাই। তিশা ও তার গ্যাং চলে যেতে তন্য একটা গাছের নিচে বসে পড়ে আর কাশতে থাকে। প্রতিটা কাছে রক্ত ছুটে আসে। পকেট থেকে রুমাল বের করে মুখ থেকে রক্ত মুছে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসের দরজার সামনে যেতেই দেখি প্রফেসর স্যার ক্লাস নিচ্ছে। ভিতরে আসতে পারি স্যার?
হ্যাঁ আসো। স্যারের কথা মতো ভিতরে এসে শেষ বেঞ্চের দিকে যেতে স্যার আমাকে ডাক দিল। এই ছেলে এদিকে আসো। জি স্যার। বেঞ্চে না বসে স্যার সামনে যেতে স্যার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে দিল। তোমাদের কাছে কিছু খুচরা টাকা থাকলে ওদেরকে দাও। সকালে বেঞ্চ থেকে এসে 5 টাকা 10 টাকা দিয়ে যাচ্ছে। অর্ক বোকার মধ্যে সবার কাণ্ড দেখছে। সবার দেওয়া শেষ হলে টাকাগুলো নাও। সরি স্যার, টাকাগুলো আমাকে দিচ্ছেন কেন? নিজের পিছনে তো লিখে বেরিয়েছো, আমাকে সাবান কিংবা টাকা ভিক্ষা দিন। স্যারের কথা শুনে সকলে হু হু করে হাসতে থাকলো। কর্ক সকলের হাসি পাত্র হলো, যার জন্য তার দিকে একবার তাকালো। সেও অনেক ফুর্তিতে আছে। থ্যাংক ইউ স্যার। কথাটা বলে বেঞ্চ থেকে টাকাগুলো তুলে শেষের বেঞ্চের দিকে গিয়ে বসে বললাম, ছেলে তুমি দাঁড়াও। জি স্যার, বলুন। তোমার বাবা মা কি করে? কে দিয়ে ভার্সিটিতে ভিক্ষা করাতে পাঠায়? যদি ভিক্ষা করবা তো রাস্তায় বাটি নিয়ে বসো। এই ভার্সিটিতে কেন আইছো? আর তোমার তো পোশাক তেমন বিশ্রী কেন? চুলগুলো এত বড় বড় কেন? নিজেকে দেবদাস ভাবছো? আমার তো সন্দেহ হচ্ছে তোমার জন্মের ঠিক আছে কিনা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। অন্য ইউরোপে অর্ক মাথায় রাগি নামক পোকাগুলো এত করে নড়ে উঠেছে। তনয় ধমাকে সকালে মন ভয়ে ঢুকে গেছে, কিন্তু কাজের কথা চিন্তা করে নিজেকে কন্ট্রোল করে নিল। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়েন। ওরে তো বড় সাহস, তুই আমার ওপর কথা কস? ওই আকাশ, লাঠি ভেঙে নিয়ে আয়। সবকিছু বেশি করে ফেললি না। ছেলেটার হয়তো আর লেখাপড়া করতে পারবে না, হয়তো বা ভার্সিটি থেকে ছেলেটাকে লাল টিসি ধরিয়ে দেবে। চুপচাপ ফ্রিতে সিনেমা দেখ আর মজা নেই। আকাশ কিছুক্ষণের মধ্যে মোটা একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলো আর স্যারকে দিতে স্যার তন্ময়কে গুরুভাবে মেরে চলছে। তন্ময় শুধু মুশকি হাসছে। তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লাঠি ভেঙে গেল আর স্যারও হাঁপিয়ে গেছে, কিন্তু তন্ময়ের দিকে তাকিয়ে স্যার অবাক হয়ে প্রশ্ন করলো, তোর কিছু হয়নি? স্যার, আপনি অনুমতি দিলে কিছু কথা বলতে চাই। ঠিক আছে। স্যার, প্রতিটি ছেলে মেয়েরই সঠিক তথ্যে মা বাবা আছে। স্যার, 8 বছর বয়সে যখন কারো বাবা মা মারা যায়, তখন ছেলেটাকে 3 থেকে 4 দিন খালি পেটে থেকেও কাটাতে হয়, কিন্তু কেউ খোঁজ দেয় না ছেলেটা খেয়েছে কিনা, কিভাবে আছে। সকলে শুধু আফসোস করবে। আর যদি ছেলেটার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে এত কষ্ট করতে হতো না। আমরা যদি আফসোস না করে ওই রাস্তায় পড়ে থাকা ছেলেগুলোকে এক মুঠো খাবার দিই, ছেলেটাকে প্রতিনিয়ত খোঁজ রাখি, তাহলে ছেলেটা 4-5 দিন না খেয়ে থাকতো না। সরি ফর দ্যাট বলতে হচ্ছে, একটা ছেলের জন্মে ঠিক নেই, সে নষ্ট। এসব তো আমরাই অপরাধী। স্যার, সেই ছেলেটার একটা বাবা আছে। হয়তো আজ তার বাবা তাকে জন্ম দেওয়ার পর খোঁজ রাখে না, রাস্তায় ফেলে দেয়, নয়তো বাবা মারা গেছে। স্যার, আচ্ছা, আপনি এতগুলো শিক্ষার্থীর সামনে আমাকে বললেন আমার জন্মে ঠিক নেই। আপনি তো আমার সহ সকলের গুরুজন, আপনারাই তো বলেন বাবা মার পরে শিক্ষক গুরুজন হলেন আপনারা। আজ আপনি আমাকে এটা বললেন, কাল হয়তো এই ছাত্রগুলোর মধ্যেই একজন শিক্ষক হয়ে বলবে একই কথা, তাহলে সেদিন আপনার গর্ভ ভরা মাথাটা আপনা আপনি নিচু হয়ে যাবে। সরি স্যার, কারো পিতামাতাকে নিয়ে বাজে কথা বলার অধিকার কারো নাই। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, তোমরা কারো বাবা মাকে নিয়ে বাজে কথা বলো না। আমারও পিতামাতা নেই, আপনি আমার জন্য এটুকু উঁচু। আমি ভুল না করে আমাকে শাস্তি দিলেন, তারপরও আপনার প্রতি আমার এতটুকু খারাপ লাগছে না, কারণ আপনি আপনার কর্তব্য করেছেন। ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। সকলে নিস্তব্ধ। অর্ক চোখ বেশ অজরে পানি ঝরছে। কেন জানি তার পিতামাতাকে আজ মনে পড়ছে। চাইলে এক্ষুনি পিতামাতাকে নিয়ে বাজে কথা বলা প্রফেসরের বুকটা 2 ইঞ্চি বুলেট দিয়ে ছাঁচড়া করে দিত, কিন্তু অপরাধ তো আমারও না, স্যারেরও না। সমস্ত কিছু দিশা আকাশ দে। চুপচাপ বেঞ্চে বসে রইলাম। ক্লাসের বেল পড়তে সকালে চলে গেল। শেষে আমিও আসবি, তখন তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে। তোর নাম কি? স্যার, আমি অর্ক আহমেদ। অর্ক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এ কি করছেন স্যার? আমি আপনার সন্তানের মতো, আপনি আমাকে শাসন করবেন, এটাই তো আশা করি। আর আপনার শাসন আমাকে সত্য আর সঠিক পথে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি পরবর্তী ক্লাসে প্রস্তুতি নাও, আমি লাইব্রেরিতে যাই। ঠিক আছে স্যার। স্যার চলে গেল। এতক্ষণে আমার শরীরটা ক্লান্ত হতে শুরু করেছে, মনে হচ্ছে জ্বর। ক্লাস থেকে ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে এলাম। আসতে দেখি রাব্বি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে। রাব্বিকে দেখে পাশ কেটে চলে আসলাম আর রাব্বির দিকে আর চোখে তাকালাম। রাব্বি ফোন বের করায় কিছুক্ষণ পর পকেট থেকে মোবাইল বেজে উঠলো। মোবাইল বের করতে গিয়ে দেখি রাব্বির কলটা রিসিভ করলাম। কেমন আছিস? ভালো, তুই? ভালো, তবে আমার তো মনে হচ্ছে না তুই ভালো আছিস। শরীর খারাপ নাকি? না। মুখে লাল দাগ কিসের? কই, কিছুই না তো। তন্ময় আর হাঁটতে পারলো না, মাথা ঘুরে ওখানে পড়ে গেল। এটা থেকে কেউ এগিয়ে না এলেও রাব্বি দৌড়ে তন্ময়ের কাছে চলে গেল। তন্ময় মাটিতে পড়ে আছে। ড্রাইভার, ড্রাইভার,
দ্রুত দৌড়ে ড্রাইভার রাব্বির কাছে এলো। ড্রাইভার আর রাব্বি দুজনে তন্ময়কে গাড়িতে নিয়ে গেল। তখন সকলে দেখছিল পার্সিরা পুরোটা মাছের বাজার হয়ে গেছিল। রাব্বির তন্ময়ের শরীরে হাত দিয়ে বুঝে গেছিল ওর শরীরে প্রচন্ড বেগে জ্বর বইছে। তন্ময়কে ধাক্কা দেখে রাব্বিদের বাড়ি নিয়ে গেল। তন্ময়ের শরীর ভারবার ঝাঁকুনি দিচ্ছে জ্বরে। অবশেষে তন্ময়কে রাব্বির বাড়িতে নিয়ে গেল। রাব্বি ডাক্তারকে কল করে বাসায় ডেকে এনেছে। ডাক্তার তন্ময়কে ওষুধ দিয়ে চলে গেল। তন্ময় শুয়ে আছে। এই ম্যাডাম কি করছেন এখন? ওই তুই তো ম্যাডাম ম্যাডাম করিস কেন? আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিস? সেটা তো কলেজ থেকেই পড়ে আসছি। চেষ্টা করব। বিকালে খেলার মাঠের দিকে আসতে পারবি? ঠিক আছে, আসবো। আকাশ কল কেটে গাছের নিচে মুচকি এসে বসে বলল। এটা দেখে রাফি বলে উঠলো, কিরে বোকার মতো হাসছিস কেন? তুইও না তিশাকে তোর মনের কথাগুলো বলে দে। তাকে না হয় ভাবি বানালে ওদের, কিন্তু আমার গর্ভে আমার সন্তান বড় হচ্ছে, এটার কি করবে? আকাশ পিছনে তাকে অস্পষ্ট কণ্ঠে বলে উঠলো, হ্যাঁ আমি আকাশ, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এই মেয়ে, তুমি এসব কি বলছো? আর তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড আমেনা, আর আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি। ওর বাচ্চার মা হতে চলেছি আমি। প্রমাণ? এই নাও প্রমাণ। একটা পিক যেখানে আকাশ আর আমেনা পাশাপাশি একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। এসব কি আর? আমরা তোর সাথে দিন ধরে আছি আর আমাদের জ্বালানি না এটা? তো পার্টি কবে দিচ্ছিস? আমেনা মুখ ধরতে দাঁতে দাঁত চেপে কথাগুলো বললো আকাশ। কথাটা বলে আকাশ বাইক স্টার্ট করলো, আর পিছনে রাফি বসে আকাশ বাইক স্টার্ট করলো। কিছু দূর গিয়ে ঠিক আছে, আমাদের মধ্যেই থাকবে। আর কোনো কথা না বলে আকাশ গাড়ি চালাতে শুরু করলো। আমেনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আঙ্কেল, এখন কেমন আতো? ভালো আছি মা। আম্মু, পাপা আঙ্কেল কথা তৈতে, আঙ্কেল ততা তৈতে। বলতে বলতে দৌড়ে বাইরে চলে গেল। তন্ময় তানহার দিকে তাকে মুচকে হাসি দিল। তন্ময় খেয়াল করলো ওর শরীরে স্যালাইন চলছে। শরীর থেকে স্যালাইন খুলে ফেলতে রাব্বির আওয়াজ তন্ময়ের কানে এলো। এই কি করছিস এগুলো? লাইন খুলছিস কেন? তন্ময় রাব্বির দিকে তাকিয়ে কি মনে করে স্যালাইন না খুলে হাত বিছানায় রাখলো। রাব্বি বিছানায় বসে তন্ময়কে লক্ষ্য করে বলল, কিরে স্যালাইন খুলছিস কেন? তোর শরীর বেশি একটা ভালো না, স্যালাইন শেষ হলে খুলিস। আরে ভাই তুইও না, আমি ঠিক আছি। এটা দেখতেই তো পারছি। আগে বল, তোর শরীরে মারের দাগ কেন? তোকে কেন মেরেছে? আরে ছাড় ওসব। ছুরি বন্দুক চালানো থেকে কঠিন কাজ এই পড়ালেখা। আরে ভাই, তাহলে এতক্ষণ হুঁশ ফিরেছে? কতবার বললাম একটা বিয়ে করেন, তা না আপনি তো একাই আছেন। তুমিও না সারাক্ষণ বিয়ে বিয়ে করো। এই সময়েও কি বিয়ের কথা বলতে হবে? তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই? ওই তোমার কি? হ্যাঁ, আমি ভাইকে যা বলার বলবো। তোমার সমস্যা কি শুনি একটু? আধা ভাবির কোল থেকে নেমে এসে আমার কাছে চলে এলো। এদের ভেতরে তোর মহাভারত শুরু হয়ে গেছে ভাই। আর ভাবনা চিন্তার ছেদ ঘটিয়ে শরীর থেকে স্যালাইনের নখ খুলে বাইরে চলে এলাম। আমি যে চলে এসেছি ওরা খেয়ালই করে নাই, কারণ ওরা তো ঝগড়া নিয়ে ব্যস্ত। তানহাকে নিয়ে চুপি চুপি বাইরে এসে তানহার সামনে বসে পড়লাম। বাড়িটা সাজানো হয়েছে। আচ্ছা মামুনি, তাহলে আমি চলি? আমার জন্মদিনে অনুষ্ঠানে তুমি আসবে তো? প্রমিস? হ্যাঁ প্রমিস। তাহলে এবার ভেতরে যাও। তানহা গালে ছোট্ট একটা চুমু দিয়ে চলে গেল। রাব্বিদের বাসার গেট থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ফারহানের কল। কলটা রিসিভ করে কানে লাগিয়ে হাঁটতে থাকলাম। ভাই আপনি কোথায় আছেন? জনসন মল সরণিতে চলে আয়। আমি ওইখানটায় হলুদ ল্যাম্পপোস্টের নিচে থাকবো। ঠিক আছে ভাই। ফারহান কল কেটে দিলে বীর রাস্তা পাল্টে শর্টকাট নেওয়ার জন্য একটা গলিতে ঢুকলো। ঢুকে হাঁটতে থাকলো। কিছু দূর যেতে দুজন সুটকে ছিনতাইকারী তন্ময়কে ধরলো। এই পকেটে যা আছে বের কর, বের কর, নাহলে কিন্তু ঢুকিয়ে দিব। আমাকে কিছু করবেন না, আমি দিচ্ছি আপনাদের সবকিছু। কথাটা বলে মানিব্যাগ বের করতে করতে মনে মনে বলছি, শালার কি কপাল মাইরি, যার কাছে সবসময় 2-3টা পিস্তল থাকে তাকে ছুরি দেখে ভয় দেখাচ্ছে। তন্ময় দেখে নে, আর কত কিছু দেখতে হবে আল্লাহই জানে। আর কি কি আছে তাড়াতাড়ি বের কর। বের করছি ভাই। একে একে ঘড়ি, মানিব্যাগ, আংটি বের করা শেষ হতে বললো। পকেটে কি আছে বের কর। ঠিক আছে ভাই। কোমর থেকে 9 mm এর রাশিয়ান সেনাবাহিনীর ব্যবহৃত পিস্তল, সেম একটা এরকম 2টো পিস্তল বের করে ওদের সামনে ধরলাম। ভাই আমাকে মাফ করেন, আমরা ছোটখাটো ছিনতাইকারী, শুধু ছুরি ধরেছি, মাগের পিস্তল না। ওরে বাঁচতে চাইলে পালা। বলতে বলতে দৌড়ের উপর আসে। তন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকলো। সবকিছু পরে আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জাংশন মলের সামনে ল্যাম্পপোস্টের সামনে আসতে দেখি ফারহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়কে দেখতে ফারহান গাড়িতে চড়ে বসলো। তারপর তন্ময় বসে রইল। ওয়ালা সিটি কলেজের প্রিন্সিপাল। পরিবারের 2 ছেলে, দুজনেই আমি রেখে থাকি। বোনেই প্রতি রবিবার কিংবার যায়। আজকে তো রবিবার। হ্যাঁ। তাহলে বারে চল। ফারহান গাড়ি চালাতে শুরু করলো। ব্যাগ থেকে প্যান্টিং বের করে মুখে জোকার ফেস করে নিলাম। তারপর আমি গাড়ি চালানোর জন্য স্টার্ট ধরে, আর রাব্বি জোকার ফেস বানিয়ে নিল। কিছুক্ষণের মধ্যে কিংবারে পৌঁছে গেলাম। কোমরের পিস্তল লোড করে নিলাম। দুজনে ভিতরে ঢুকতে অনেক বের
আর প্রচুর মিউজিক। জোকারের ফেস দেখে সকলে আরো বেশি মাতামাতি শুরু করছে। সামনের দিকে হাঁটছি আর আশেপাশে তাকিয়ে দেখছি। হঠাৎই নজর পড়লো প্রিন্সিপাল একটা সোফায় বসে ড্রিঙ্ক করছে। প্রিন্সিপালের সামনে গিয়ে বসলাম। কে রে তুই? জোকার। এখানে কি তোর? ওঠ এখান থেকে। ওস্তাদ, একটা সেক্সি মেয়ে আছে, হেপি জোস। কে যেন বললো আপনার দরকার, তাই বলতে আসলাম। শোন, কোথায় আছে? আপনার তো লাগবে না, আমি চলে যাই। আরে আরে, আমার কিউট জোগাড়, রাগ করে না, বল না কোথায় আছে। ঠিক আছে, আমার সাথে চলুন। ঠিক আছে, আর একটা পেক মেরে দেই। বলে এক গ্লাস মেরে দিল। তারপর আমার সাথে হাঁটতে থাকলো। ফারহানকে ইশারা দিতে গাড়ির কাছে চলে এলো। বাইরে এসে গাড়িতে বসে চলতে রইলাম। অনেকক্ষণ পর প্রিন্সিপাল মুখ খুললো। কিরে কোথায়? আমার তো আর সইছে না। আরে ওস্তাদ, এত অধৈর্য হলে কি চলে? কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। বাহ, তুই তো খুব বলছিস। তুই কাল থেকে আমার কলেজে পড়বি। আমার আর কলেজে পড়ার বয়স নাই। আমাকে কলেজে না কচি কচি জিনিস আছে, মন চায় ওদের কিছু করতে, কিন্তু কেউ রাজি হয় না। সত্যি বলছেন স্যার? পকেটের বাটন ক্যামেরা অন করে দিলাম। শুনেছি স্যার, আপনি একটা ছাত্রীকে প্রশ্নপত্র দেওয়ার নাম করে রোমাঞ্চ করেছেন। অনেক মজা করছিলাম পুরো 7 দিন। কি ছিল ভাই সেই করা। তাহলে কেন মারলেন? আমি তো মারতে চাইনি, বলছিলাম বাচ্চা নষ্ট করতে, কিন্তু ও আমাকে পুরো 30 লাখ টাকা দিতে বলে আর ব্ল্যাকমেল করতো, যার জন্য একদিন বাসায় ডেকে আনি টাকা দেওয়ার নাম করে, তারপর ভুম মেরে দেই। কিন্তু স্যার, ওকে তো পুলিশ পায়নি। শুনেছি ওর ভাই নাকি জানতে পেরেছিল আপনার সাথে ওর অ্যাফেয়ার চলছে। কি ব্যাপার, তুই এত প্রশ্ন করছিস কেন? না মানে স্যার, আমিও আপনাকে ফলো করব। আপনি আমার গুরু লাগেন। পায়ে প্রণাম করতে গিয়ে। ঠিক আছে ঠিক আছে। তারপরও ভাই জানার পর কি পুলিশের কাছে কেস করেনি? হ্যাঁ করেছি তো। আপনি কি করলেন? পুলিশকে 50,000 ঘুষ দিতেই পুলিশ অ্যাক্সিডেন্টের কেস বানিয়ে ছেড়ে দিল। কিন্তু ওর ভাই আবার জেলে গেল কেন? সাদিকে আর জেলে গেছে, আমি জানতাম ও আমার পথের কাটা হবে। আমার আর ওই মেয়ের কিছু ছবি রেখে গেছিল, যে অফিসারকে টাকা খাইয়েছিলাম ও আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু নেগেটিভ ওর কাছেই আছে, যার জন্য সারাকে ড্রাগস আর মার্ডারের কেসে সারা জীবনের কারাবাস শুনিয়ে দিলাম। স্যার, আপনি তো সত্যি অসাধারণ। চলে এসেছিস, কিন্তু গেটের সামনে তো গার্ড আছে। সেটাও বলতে হবে। বুঝে গেছি। ফারহান গাড়ি থেকে বেরিয়ে বডিগার্ডের কাছে গেল আর ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে দিল। তারপর প্রিন্সিপালকে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে যেতেই, তুই কোথায় নিয়ে এলি? এখানে তো কেউ নেই। শালা মাইয়া চোদাস, একটা নিষ্পাপ মাইয়ার ইচ্ছা মতো ব্যবহার করে শেষে খুন করে ফেললি। কে তুই? জোকার অফ দ্য রক স্টার। তো তো হ্যাঁ আমি। ফারহান ক্যামেরা চালু কর। ঠিক আছে। তন্ময় প্রিন্সিপালকে বেঁধে ফেললো ল্যাম্পপোস্টের সাথে, তারপর ব্যাগ থেকে মাস্ক পরে নিল। আইসা গেছি আবারও আইসা গেছি সোনিয়া হত্যার নতুন কাহিনী নিয়ে। 6 মাস 7 দিন আগে যে মেয়েকে প্রিন্সিপাল রেপ করে খুন করে সেই সত্য ঘটনার কাহিনী নিয়ে চলে এসেছি। একজন পিতার সমান প্রিন্সিপালই যদি এমন করে, তাহলে আমাদের এই দেশে সংস্কৃতির কি হবে? শরম করতেছেন আজ? বসে বসে বয়ান দিচ্ছ, কিন্তু আসল অপরাধীকে বাল ফালাতে পারো নাই। কিন্তু যে ভাই তোর বোনের সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার চাইতে গেলে তাকে বিনা দোষে ড্রাগস আর মার্ডার কেসে ফেলে সারা জীবনের জন্য অন্ধকার জেলে পাঠিয়ে দিলি। কিন্তু আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে। যে পুলিশ অন্যায়কে ধামাচাপা দিছ 50,000 টাকার জন্য, তাকে বলছি ডিপার্টমেন্টের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দাও। তো চলুন সত্য ঘটনা জেনে নেই। ওই বল, ওই দিন কি হয়েছিল আর মেয়েকে কেন করলি? কোমর থেকে পিস্তল বের করে ওর মাথায় ধরলাম। বলছি। তারপর সমস্ত কিছু খুলে বলল, যেটা আপনারা জানেন। এই ছিল সত্য ঘটনা। আমি বিচারক এবং প্রশাসন মহোদয়কে বলবো সোনিয়ার কেসটা আবারও ওপেন করতে এবং শাওনের উপর মিথ্যা অভিযোগ সরিয়ে মুক্ত এবং সুন্দর জীবনে ফিরিয়ে দিতে। প্রশাসনকে সম্মান করি, কিন্তু অসম্মানের কাজ করেন না, তাহলে সবগুলোর অবস্থা এইটার মতো করব। কথাটা বলে প্রিন্সিপালের কানে কানে বললাম গুড বাই। বলার সাথে সাথে ঠাস করে 9mm পিস্তল থেকে মাথার ভিতর একটা বুলেট ঠুকিয়ে দিলাম। প্রিন্সিপালের খেলা শেষ। প্রিন্সিপাল নীরব দেহ মাটিতে পড়ে রইল। থু, তোর মতো শিক্ষকের প্রতি
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ও হ্যাঁ, এটা হলো সমস্ত কথার রেকর্ডিং, বাটন ক্যামেরায় ভিডিও করা ফুটেজ ভিডিও। প্রিন্সিপালের পকেটে দিল, শেষ হতে ক্যামেরা অফ করে দিলাম। এটা ভিডিও হলো। আমি আর ফারহান দুজনেই বেরিয়ে এলাম। গাড়িতে চাপতেই ফারহান গাড়ি স্টার্ট দিল, আর আমি ল্যাম্পপোস্ট অন করে ক্রোম ওয়েবসাইটে ঢুকে EMI.web দিয়ে এদেশের সমস্ত নিউজ চ্যানেলের সিস্টেম নিজের আয়ত্তে আনার কাজটা করতেছি। কিছুক্ষণের মধ্যে সফল হলাম। ক্যামেরার পিন ল্যাপটপে সেট করে ভিডিওটা আপলোড দিতেছি। এমন সময় একটা গাছের নিচে নজর গেল। ফারহানের কথার উত্তর না দিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে একটা গাছের দিকে দৌড়াতে থাকলাম। ফারহান আমার পিছে পিছে দৌড়াতে থাকলো। একটা মেয়ে গাছে উঠে গলায় ফাঁস দিচ্ছে। আমি গিয়ে মেয়েটার পা ধরে উঁচু করে ধরলাম, যার ফলে মেয়েটা নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছে। ফারহান গাছে উঠে রশি খুলে দিতে মেয়েটা নিচে পড়লো। সাথে সাথে আমি মেয়েটার মুখে চর বসিয়ে দিলাম। মেয়েটা সামনে কাঁদতেছে। এই মেয়ে, পাগল নাকি? কি করতেছিলে? আর একটু হলে তো মরে যেতে। আমেনা তনয়কে সব ঘটনা খুলে বললো, আপনারা তো জানেন, আর বললাম না। তনয় মেয়েটিকে তাদের গাড়িতে নিয়ে বসালো, তারপর ফারহান গাড়ি চালাতে শুরু করলো। এসব কি হচ্ছে? একজন খুনি প্রকাশ্যে খুন করে সেটা ভিডিও করে আপলোড করেছে, আর সেটা দেখে আমরা মজা নিচ্ছি। সরি স্যার, এই খুনের সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। তাকে ধরার কোনো প্রমাণ ছেড়ে দিচ্ছে না। ভিডিও ট্যাপ করেন। আমরা সেই কাজ করতেছি, কিন্তু কোনো ভাবেই হ্যাকার বুঝতে পারছে না ভিডিও কোথা থেকে ছাড়া হচ্ছে। লোকেশন মডিফাই করছেন, কোথায় এর অফিস কেউ জানে না। ড্যাম ইট। ও হ্যাঁ, আজ থেকে এই কেস সিআই কাজ করবে। কিন্তু কোনো কিন্তু না, আজ থেকে এই কেস সিআই হ্যান্ডেল করবে। ওকে স্যার। রাত 10:20 এমন সময় এসিবি কমিশনারের সাথে ফোনে যোগাযোগ করছে। জুকার ফেসওয়ালা মানুষটা আজ অব্দি 17 জনকে খুন করেছে। তাদের মধ্যে কেউ না কেউ কোনো অপরাধ করেছে। হয়তো সে খুন করেছে, নয়তো সে দর্শন করেছে। এসিবি নীরবে বসে আছে চেয়ারে। এমন সময় কনস্টেবল এসে হাজির হলো। স্যার, টেনশন লাগছে, কিছু কি হয়েছে? আজ থেকে জুকারের কেসটা অন্য সিআইবি কভার করবে। শালার পিছনে 2 বছরে হাত দিয়ে পড়ে আছি, আর শালা আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। স্যার, তাহলে আমাদের নতুন কেসে নামতে হবে। হ্যাঁ চলো। এসিপি আর কনস্টেবল দুজনে মিলে নতুন কেসে হাত দিল। তন্ময়, ফারহান আর আমেনা নামের মেয়েটি 3 জন বসে আছে গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। তোমার বাসা কোথায়? আদর্শপাড়া কলোনি। টেনশন নিও না, ওই ছেলে কি তোমার বউ করব। একটু ওয়েট করো। সত্যি বলছেন ভাইয়া? হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। ওকে পাওয়ার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। ফারহান, ওর বাসায় নামাই দিয়ে যা। ঠিক আছে। কিছুক্ষণ পর ফারহান আমেনাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। তুই খুলনা চলে যা, ওখানে গিয়ে ডেবিট চালানোর জন্য আসবে। ওরা রিসিভ করে আমাকে গোডাউনে নিয়ে যাস, পরে আমার জানাস। ভাই, একটা কথা ছিল। বাসায় চলে যা। যেটা বলতে চাইছিস ওইটা কাল সকালে হয়ে যাবে। হ্যাঁ, আর শোন, পানি দিয়া মুখটা ধুইয়া ফেলিস। ঠিক আছে। সাবধানে যাস। ফারহান গাড়ি নিয়ে চলে গেল। অবশ্য আমি জানি ওর মন খারাপের কারণ, তবে একটু অপেক্ষা করা অনেক ভালো। হাঁটতে হাঁটতে রাস্তার কোণের এক টিউব কলে নিজের মুখটা পরিষ্কার করে নিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। তাকে দেখি রাব্বি কল করেছে। হ্যাঁ বল। ওই তুই? সিটি বল। কেন, কি হয়েছে? ওই শালা ওইখান থেকে এক পা নড়বি না। কেন? আরে তুই রাগ করছিস কেন? কারণ ছাড়া রাগ দেখাস কেন? ও, এর মধ্যেই বলে গেছিস? বুঝতেছি না কিছু। আরে ইয়ার, তুই ওখানে থাক, আমি আসছি। ওকে। সিটি মলের সামনে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে কয়েকটা গাড়ি চলে আসলো। গাড়িগুলো আর কারো নয়, রাব্বির। গাড়িতে উঠো। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চালাও। কি রে, এত আর্জেন্ট কোনো সমস্যা হয়েছে নাকি? হায় আল্লাহ, আমি এর নিয়ে কই যাবো? আরে তানহা, আম্মু ওদিকে কেক না কেটে রুমে বসে আছে। শতবার বলার পরেও একই কথা, আঙ্কেল না আসলে কেক কাটবো না। এই ব্যাপার, ড্রাইভারকে সামনে দোকানে দাঁড়াতে বল। তোর আবার কি হলো? এদিকে লোকজন সকলে বসে আছে। আরে 10 মিনিট সময় লাগবে, তুইও আয় আমার সাথে। না থাক, যা করবি তাড়াতাড়ি করে আয়। ওকে, ড্রাইভার আমার সাথে এসো। আমি আর ড্রাইভার ভিতরে গেলাম। ভিতরে ঢুকতেই, স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই দোকানে যত রকম খেলনা আছে সবগুলোর 1 পিস করে দাও। ওকে স্যার, 5 মিনিট অপেক্ষা করুন। ওকে। 5 মিনিটের মধ্যে স্টাফ সব খেলনা নিয়ে হাজির হলো কাউন্টারে গিয়ে। সবগুলোর দাম কত হয়েছে? 80,000 টাকা স্যার। ওকে। আপনাদের এখানে গোলাপ ফুল পাওয়া যাবে? শিওর স্যার। একটা গোলাপ ফুল দেন, আর খেলনাগুলো প্যাক করে দেন। টাকা ক্যাশ নিবেন নাকি কার্ডে? স্যার, কার্ড আর ক্যাশ দুটোই পেমেন্ট হয়। ওকে, কার্ড সোয়াইপ করেন। ওকে স্যার। টাকাগুলো দিয়ে ড্রাইভার আর একজন স্টাফ গাড়িতে তোলার জন্য হেল্প করলো।
স্যার এই ফুলটা আপনার জন্য, এই শপিং মলের তরফ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ। স্টাফের থেকে ফুল নিয়ে গাড়িতে বসতে সোজা রাব্বিদের বাসায় ঢুকতেই ভাবি এগিয়ে এসেছে। অনেক মেহমান, মিনিস্টার, এমপি, মেয়র, কমিশনার সকলেই আছে। কি ভাইয়া এত লেট করলেন? যান গিয়ে আপনার আম্মুর রাগ ভাঙান। মামুনি কই? আর কোথায়, নিজের রুমে। ঠিক আছে, আমি আসছি, আপনারা সবকিছু জোগাড় করেন কেক কাটার জন্য। এই বলে তন্ময় ভিতরে চলে গেল। একটা কথা আছে না, সত্য বাতাসের আগে চলে। আজ তন্ময়ের সাথে সত্য মিথ্যার খেলা চলছে। এই অনুষ্ঠানে কমিশনের মেয়ে তিশা আছে। যদি তন্ময় এত ভিড়ের মধ্যে খেয়াল করে নাই, কিন্তু তিশা খেয়াল করেছে। এই তো ভার্সিটির গাওয়াটা, কিন্তু এখানকার এমপির সাথে ওর কি সম্পর্ক? এই গাওয়াটা কি আসলেই গাইয়া নাকি সম্পূর্ণ ভুয়া? তিশা সব চিন্তা নিজের মাথায় ভেতর ঘুরপাক খাচ্ছে। তন্ময় তানহার রুমে গিয়ে দেখে তানহা চুপচাপ বসে আছে দোলনায়, রাগে গাল ফুলে গেছে। সরি মামুনি। তানহা কোনো কথা বলে না, মুখ ঘুরিয়ে নিল। মামুনি ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আচ্ছা আমাকে শাস্তি দাও। তানহা তারপরে চুপ আছে। তন্ময় বুঝছে না কি করবে। মামুনি তোমার জন্য এতগুলো খেলনা নিয়ে আসছি। লাগবে না তোমার ডালনা, তোমার তাতে তথা নাই। পকেটে হাত দিতে গোলাপ ফুলটা পেলাম, তখনই সামনে নিয়ে বললাম, ভুল হয়ে গেছে মহারানী। এখন আপনি আমাকে দেরি করে আসার জন্য শাস্তি দেন। দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। তানহা হাত থেকে ফুলটা নিয়ে ঠাস করে ভেঙে ফেললো। কান ধরছি, আর হবে না। রাগ করুন আমার লক্ষ্মী মামুনি। না, তুমি একটা মৃত্যু। আচামিতে ফাঁসির কাঠে ঝুলালে যেমন লাগে তেমন আজ আমার লাগছে। মামুনি কাজে ছিলাম, আর তোমার জন্য খেলনা আনতে গিয়ে লেট হয়ে গেছে। কাল আমি, তুমি, আম্মু, আব্বু সকলে ঘুরতে যাব। প্লমিত, এইবার ভুল তুললে আর কথা বলবো না কিন্তু। ঠিক আছে আমার লক্ষ্মী মামুনি। তানহা হাসি মুখে একটা তন্নের মুখে একটা পাপ্পি দিয়ে গলা জড়িয়ে ধরলো। তারপর তানহাকে কুলে নিয়ে বাইরে চলে এলো। যাক বাবা, তাহলে অবশেষে মেয়ের রাগ ভাঙলো। যেমন বাপ তেমন মাইয়া, দুটো আমারে দেশে জ্বালাইয়া। এই কথা বাইরে কইেন না। ঠিক আছে, এখন চলো। তানহাকে কুলে নিয়ে কেক কাটা দেখানো গেল। অবশ্য রাগলে অনেক কিউট লাগে তানহাকে। কেক কাটা শেষ হলে তনয় আর রাবিপুলের বাসে গেল। একটা কথা বলা ছিল। বল। তোর বাবা মায়ের খুনির সন্ধান পেয়েছি। হোয়াট? হ্যাঁ, কালকের মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাব। আর হ্যাঁ, আরেকটা কাজ, এতিমখানার জন্য যে জমিটা দেওয়া হয়েছিল ওইটা কোনো এক মাস্তান দখল করে রেখেছি। তোকে ওখানে যেতে হবে। তোদের প্রশাসন বিভাগ কি করছে? ওরা এখানে চুরি করে আছে। তুই তোর কাজ করতে থাক। একজনের ভালোর জন্য 10 জনকে মারতে হলে কখনো পিছু পড়বি না। কোনোদিন যদিও আমি অন্যায় করি তাহলে আমাকেও। আরে ভাই, সত্যি তোকে নেতাতে ভালো মানায়। এর পরের বার সোজা মন্ত্রীর টিকিট কনফার্ম। বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? কার বিয়ের দাওয়াত? মেন্টাল তন্ময়ের। সেটা পাবো না, মেন্টাল হসপিটালে শুনতে হবে। মজা না, আমি কিন্তু সিরিয়াস। তোর আবার হঠাৎ কি হলো যে আমাকে বলির পাঠা করতে চাস? লাইফটা দেবে চলবে না, একটা সংসার লাগবে। দেখ ভাই, আমি চাই না আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। তন্ময় লিসেন, অতীতকে কেন বুকে চেপে রেখে চলছিস? একটা মেয়ে গেছে তো কি হয়েছে, এখনো পৃথিবীতে অনেক মেয়ে আছে। প্লিজ এসব কথা আর মনে করাস না। আর কিছু না বলে তনয় রাব্বিদের বাসায় ঢুকে গিয়ে ফ্রিজ ওপেন করলো। ফ্রিজ ওপেন করতে বিদেশি বুটকা পেলো, আর এটা নিয়ে সুদা সাদে নিজের ইচ্ছে মতো গলায় ঠেলে নিলাম। আশেপাশে অনেকক্ষণ খুঁজলো, কিন্তু তন্ময়কে কোথাও পেলো না। মেহমানদের আপ্যায়ন করার সময় হয়ে গেছে। সকলে টেবিলে বসে গেছে, তাদেরকে আপ্যায়ন করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রাব্বি আশেপাশে তন্ময়কে খুঁজতেছে, কিন্তু সকালে মাঝে তন্ময়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। খাবার পর্ব শেষ অব্দি রাব্বি অনেকটা বিজি। খাবার পর্ব শেষ হতে রাব্বি বাড়ির সকল জায়গায় খুঁজতে লাগলো। অবশেষে ছাদে গিয়ে দেখে তন্ময় মদ খেয়ে শুয়ে আছে। তন্ময়ের মুখ থেকে একটা কথা বের হচ্ছে, খুব ভালোবাসি তোমাকে। রাব্বি চোখে ঘুরে নিজের অজান্তে অস্ত্র চলে এলো। রাব্বির বউ রাব্বির কাঁধে হাত দিতে রাব্বি হতভম্ব হয়ে গেছে। পিছে তাকিয়ে দেখে তার বিবি জানে সে দাঁড়িয়ে আছে। রাব্বি তন্ময়কে তুলে একটা রুমে নিয়ে রাখলো। এভাবে কেটে গেল। রাব্বি সারা রাত ঘুমায়নি। ওই দিনের জন্য রাব্বিকে অপরাধী ভাবছে, যে দিনটা তন্ময়ের ভালোবাসার মানুষকে বাঁচাতে পারেনি রাব্বি। তন্ময় ঘুম থেকে উঠে দেখে তন্ময়ের পাশে তান্না শুয়ে আছে। তন্ময় ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর তান্না উঠে পড়লো। আন্তেল আন্তেল। হ্যাঁ মামুনি। দোলা খেলবো। ঠিক আছে, আমার কাঁধে ওঠো। তন্ময় ফ্লোরে ঘোড়ার মতো বসে পড়লো, আর তান্না খুশিতে তন্ময়ের পিঠে বসে পড়লো। অনেকক্ষণ ধরে খেলছি, হঠাৎ দুরুম একটা শব্দ হলো। পিঠটা কেমন জানি হালকা হয়ে গেছে। পিছে তাকিয়ে দেখি তানহা ফ্লোরে বসে কাঁদছে, আর ভাবি দাঁড়িয়ে রাগে ফুঁসছে। বুঝতে আর বাকি রইল না তানহাকে ভাবি মেরেছে। বুকের ভেতর কেমন জানি করে উঠল। মনে হচ্ছে বুকের ভেতরে উথাল পাতাল শুরু হয়ে গেছে। বুকের ভেতর কিছু একটা হিন্দোসে, কিন্তু অনুভূতি প্রকাশ করতে পারছি না।
নিজের অজান্তে পানি চলে এলো। তানহাকে বুকে এগিয়ে নিয়ে ভাবির দিকে কান্নায় টলমল করে চোখে ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি মামুনিকে মারলে কেন? ওর সাহস কি করে হলো? ও আপনার গায়ে উঠছে? ভাবি আমি ওকে বলেছিলাম উঠতে, আর কথা বলার শক্তি হারাই ফেলছি। আমার পৃথিবীর অর্ধেক জুড়ে আছে তানহা। ওর গায়ে কেউ টোকা দিলেও আমার বুকে গাঁথে। আর কোনো কথা না বলে চোখের পানি মুছে ব্যাগটা কাঁধে নিয়ে রাব্বিদের বাসা থেকে বেরিয়ে এলাম। অনেকটা একা একা লাগছে। ওখানে থাকলে তানহার কান্না আমি সহ্য করতে পারবো না। আজ আর খাবার খেতে ইচ্ছে করছে না, যার ফলে একদম ভার্সিটির দিকে এগিয়ে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি একটা ছেলে বাদামের ঝুড়ি নিয়ে বাদাম বিক্রি করছে। এতদিন এই ছেলেকে দেখিনি, আজই প্রথম দেখলাম। ছেলেটার বয়স 10 বছর কি 8 বছর হবে। ঠিক আছে ভাই। তন্নগ্রাফে অর্ক ছেলেটি লাগানো দোকানের পাশে গিয়ে বসলো। ছেলেটি অর্ককে বাদাম দিল। ভাইয়া আপনার বাদাম। ধন্যবাদ। একটা কথা বলবো তোমাকে, এখন তো তোমার বেচা কেনা তেমন নাই, তো আমার সাথে বসে গল্প করবা? ঠিক আছে ভাই। ছেলেটি এসে আমার পাশে বসলো। তোমার নাম কি? রাফিজ। আপনার? অর্ক আহমেদ। তন্ময়। তুমি পড়ালেখা করো না? না ভাই, আমার আব্বাই মইরা যাওয়ার পর আম্মাই কষ্ট করে লেখাপড়া করাইতো। 1 বছর হইলো আম্মাই অসুস্থ, এর জন্যই লেখাপড়া করি না। তোমার আম্মুর কি হয়েছে? আমার না ব্লাড ক্যান্সার। আম্মাই লোক বাসায় বাসায় কাজ করে আমাগো জন্য খরচ চালাইতো। মাগার এখন পারে না, তার জন্য আমি লেখাপড়া বাদ দিয়ে বাদাম বেচা খাই। ভাই একটা কথা কইতাম, আপনি যদি কিছু মনে না করেন তাইলে। হ্যাঁ বলো। ভাই সকলে সুন্দর সুন্দর পোশাক পরে কলে যায়, আপনি এরকম ময়লা পোশাক পরে আইছেন কেন? দেখো, মানুষের পরিচয় তার পোশাক আশাকের থেকে হয় না, হয় তার ব্যবহার দেখে। আর আমার সামর্থ্য নাই নতুন কাপড় কিনা, তার জন্যই পুরান কাপড় পরছি। এমন সময় আকাশ হাত থেকে বাদামের টোঙ্গা নিয়ে হাসতে হাসতে চলে গেল। রাফিজ আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর, এই ভাই আপনি ওনার বাদাম লইলেন কেন? আকাশ চোখের চশমা খুলে পেছনে তাকিয়ে আমাদের দিকে হাঁটতে থাকলো। তুমি সব কি করছো? ওরা ভালো মানুষ না। ভাই আপনি চুপ করে বন্দেহি। ছেলেটার সাহস দেখে মুগ্ধ হলাম। কিছুক্ষণের মধ্যেই আকাশটা আমাদের কাছে চলে এলো। আপনি ওনার বাদাম লইলেন কেন? আকাশ রাফির কথা শুনে রাগে কণ্ঠে ওরে মারতে যাবে, তখনও তন্না আকাশের সামনে দাঁড়িয়ে বলে, ভাই ভাই, ও বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, মাফ কইরা দেন। ফকিনি এখান থেকে সর। ভাই মাফ কইরা দেন প্লিজ। আকাশ ছাইরা দে। হঠাৎ তিশার কণ্ঠে ঘুরে তাকিয়ে দেখলো আকাশ। আকাশ হাত নিচু করে ফেললো। অর্কর সামনে এসে তিশা জিজ্ঞেস করে বলল, তোমার নাম কি? অর্ক আহমেদ। মিথ্যা। তিশার তোমাকে আকাশে একটু ভয় পেল। তন্না স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে আর মুস্কি হাসছে। আমার দিকে তাকাও। ওর সাথে এত কিসের কথা? আকাশে রাগ হচ্ছে কারণ তিশা ওই ছেলেটার সাথে তুমি তুমি করে কথা বলছে। আকাশ জাস্ট শাট আপ। হ্যাঁ আমি তোমাকে বলছি, তোমার সত্য নাম কি? জি, অর্ক আহমেদ। মোহাম্মদ রাব্বি ইসলাম রনি, আমাদের এই ঢাকা জেলার একজন মেয়র। তার সাথে তোমার কি সম্পর্ক? এই মেয়েকে আমার সম্পর্কে জেনে গেছে? না, এটা কেমনে হবে? কি হলো, আমার দিকে তাকিয়ে আছো কেন? বলো তুমি রাব্বি স্যারকে কি করে চেনো? আমি ওনাকে চিনবো কি করে? দেখো নাটক করবা না। গতকাল রাতে আমি তোমাকে রাব্বি স্যারের প্রিন্সেসের সাথে দেখেছি। আপনি সব কি বলছেন? আমি তো গতকাল রাতে বাসায় ছিলাম। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, আমি রাতে ভালো করে দেখেছি। দেখো আমাকে রাগিও না। সরি ম্যাম, আমি কোনো মেয়র রাব্বিকে চিনি না। কথাটা বলে অর্ক পাশ কাটিয়ে চলে এলো। হাঁটতে হাঁটতে সামনে যেতে প্রিন্সিপাল স্যারের পিয়ে অ্যানাউন্স দিল, আমরা যেন হলরুম থেকে সকলে। কথা শুনে সকলে হলরুমের দিকে এগিয়ে গেলাম। প্রচন্ড ভিড় ভাট্টার মাঝে পাশে তাকিয়ে দেখি আকাশ আর রাফি দুজন দুই পাশে। তিশার থেকে দূরে থাকবি, নাইলে তোর কিসা খতম করে ফেলবো। তিশা, তোর সাথে কথা বলতে চাইলেও তুই ওর থেকে দূরে চলে আসবি। ওর কোনো কথার জবাব দিবি না তুই। কসম, তুই যদি তিশার লগে কথা কস তাইলে তোর খবর আছে। মুশকি এসে অর্ক জবাব দিল, ঠিক আছে ভাই, আপনারা যেমনটি বলেছেন আমি তেমনই করব। ওই আপুর আশেপাশে আমি থাকবো না। আজ অব্দি আমি অন্যের হুমকি দিছি আর নিচেই হুমকির মুখে পড়তেছি। অবশেষে হলরুমে পৌঁছে সবার পিছনে একটা চেয়ারে বসে রইলাম। গত রাতে আমার প্রিয় বন্ধু প্রিন্সিপাল আহমদ শরীফকে নৃশংসভাবে খুন করে একজন খুনি, আর সেটা বিভিন্ন চ্যানেলে সিটি হ্যাক করে ভিডিও দেখায়। আমরা তার আত্মার শান্তির জন্য 1 মিনিট দাঁড়িয়ে অনশর করি। ঠিক আছে, আপনারা করেন, আমি তো পলামো। স্যারের কথা মতো দাঁড়িয়ে গেল সবাই। এদিক ওদিক তাকে ব্যাগ কারে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তিশার চোখ ফাঁকি দিতে পারে নাই অর্ক। অর্ক হাঁটতাছে ব্যাগ কাঁধে নিয়ে, তিশা অর্কের পিছু নিচ্ছে। অর্ক হাসতে ফুটপাত দিয়ে একটি বইয়ের দোকানে খেয়াল করলো একটি বই ঝোলানো আছে। বইটি দেখে অর্ক থেমে গেল। বইটিতে বড় বড় করে লেখা আছে জুকার অব দ্য রক স্টার, আর বইয়ের কভার আছে জুকারের মুখ। হ্যালো, এই বইটির মূল্য কত? 150 টাকা। বইটি আমাকে দেন। ঠিক আছে।
তন্ময় দোকানে থাকা আয়নার দিকে শীষ বাজাতে বাজাতে নিজের চেহারা দেখছে। এমন সময় লক্ষ্য করে তিশা ওর দিকে তাকিয়ে আছে। এই মেয়ে এখানে কেন? এই মেয়ে কি আমাকে অনুসরণ করছে? চিন্তার ছেদ গুটিয়ে দোকানদার বলল, ভাইয়া এই নিন। ধন্যবাদ। টাকাটা দিয়ে তন্ময় ওখান থেকে সরে যায়। কিছু দূর যেতে তিশা চোখ আড়াল হয়ে যায় তন্ময় ওরফে অর্ক। তিশা আশেপাশে ভালো করে দেখে কিন্তু অর্ককে পায় না। তিশা দোকানদারের কাছে গিয়ে প্রশ্ন করে, ভাইয়া, একটু আগে একটা ভ্যাবলাকান্ত ছেলে আপনার দোকানে এসেছিল, ঠিক কি করতে এসেছিল বললে ভালো হতো। সরি ম্যাম, এটা আপনাকে আমি বলতে পারি না। ভাইয়া, এইটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে। আসলে ছেলেটা আমার বিএফ, একটু বুঝেন প্লিজ। দোকানদার তিশার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলছে, কি বলে এই মেয়ে? কোন সুন্দরী মেয়ের এমন ভ্যাবলাকান্তের মতো বিয়ে? প্লিজ ভাইয়া। ঠিক আছে, উনি এই বইটি কিনে নিয়ে গেল। তিশা বইটা হাতে নিয়ে মনে মনে ভাবতে রইল, এই বইতে কি এমন আছে যে এই বইটা ও কিনলো? এটা তো কোনো রকস্টারের জীবন কাহিনী। রকস্টার এমপি ঠিক মিলছে না। ভাইয়া, এটার দাম কত? 200 টাকা। ঠিক আছে, এটা আমাকে দিন। তিশা ওখান থেকে নিজের বাসায় চলে আসে আর তন্ময় তখন বাসা পৌঁছে গেছে। বাসায় বসে তন্ময় ফ্রেশ হয়ে বইটা খুলে এমন সময় রাব্বির কল এলো। রাব্বির কলটা রিসিভ করে নিল। হ্যাঁ বল। কই তুই? এই তো বাসায় শুয়ে আছি। সকালে বাসা থেকে না বলে চলে গেলি কেন? এমনি। এমনি তোরে আমি কেলানি দিম। তোর ভাবি রে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিছি। মানে সোজা মেয়র ওর বাপের বাড়ি পাঠিয়ে দিছি। কিন্তু কেন পাঠালি? আমার বন্ধু আর কারণে রাগ করে বাসা থেকে চলে যাবে, আর আমি কি সেটা বসে বসে দেখবো? চুপ শালা, 5 মিনিটের ভিতর গাড়ি নিয়ে বাসার সামনে আয়। কেন? আসতে বলছি চলে আয়, এত কথা কেন বলছিস? ঠিক আছে আসছি। বই রেখে তৈরি হয়ে নিলাম, আর কুমারে তো পিস্তল আছে। তৈরি হয়ে বাসা নিচে গিয়ে পৌঁছালাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাব্বির গাড়ি দেখতে পেলাম। গাড়ি এসে সামনে দাঁড়ালো। গাড়ির ভেতরে উঠে গিয়ে ড্রাইভারকে রাব্বির শ্বশুর বাড়ির পথ বলে দিলাম। ওখানে কেন? আমি এখানে যাব না। তুইও যাবি, তোর গাড়িও যাবে। চুপ করে বসে থাক। ড্রাইভার তুমি চালাও। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। তন্ময় রাব্বি দুজনে শান্ত হয়ে বসে আছে। এদিকে ফারহান বসে আছে চায়ের দোকানে। এই মাসাবি, চা দিতে বল। ঠিক আছে ভাই। এমন সময় তৌফিক গাড়ি নিয়ে এসে হাজির হয়। ভাই কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ বলো ভাই, একটা পাক্কা খবর আছে, 10 তারিখে ড্রাগসের ডিল আসছে। তুমি ঠিক বলেছো তো। হ্যাঁ। তন্ময় আর রাব্বি চলে এসেছে তানহার নানুর বাড়ি। গাড়ি গেট দিয়ে ভিতরে ঢুকতেই ফারহান কল। হ্যাঁ বল। 10 তারিখে ড্রাগস আছে। মালকা বলতে পারি না। খোঁজ নে। ঠিক আছে। তন্ময় কল গেটের দিকে গেল। গেটে গিয়ে কলিং বেল বাজাতে রাব্বি শাশুড়ির দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে কই তুই? পিছে তাকিয়ে দেখি রাব্বি পিছে দাঁড়িয়ে আছে। ওর সামনে নিয়ে এলাম। আরে বাবা, তুমি? আম্মা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। ভেতরে আসো বাবা। হ্যাঁ। আনহা, কোথায় তুমি? নানু ভাই, দেখো বাবা এসেছে। কথাটা শুনতে তানহা দৌড়ে এসে রাব্বির কোলে উঠলো। তানহা রাব্বির কাঁধে পাপ্পি দিল, পরে আমার কোলে চলে এলো। আঙ্কেল। হ্যাঁ আম্মু। তোমার আম্মু কোথায়? বলো আঙ্কেল আর আব্বু আসছে। ঠিক আছে। নিচে নামতে দিতে তানহার আম্মু চা নিয়ে আসলো। আমি চুপ করে বসে আছি। ভাবির মুখে রাগের ছাপ হয়তো আমার উপর, নয়তো না স্বামীর উপর। মুচকে এসে দাঁড়িয়ে ভাবিকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কথাটা বলে চলে যেতে লাগলো। রাব্বি চা খাচ্ছিল। অমন সময় কেন দিয়া মারলাম এক কুতা, আর অমনি ওর চা পড়ে গেল। রাব্বি ফেল করে তাকিয়ে আছে আমার দিকে। আব্বে বৈশা বৈশা চা না খাইয়া বউরে ম্যানেজ কর যা। আমার দ্বারা সম্ভব না। যাবি কিনা সেটা বল। অমনি দেখিস না তো, আমি যাচ্ছি। এই তো গুড বয়। আর পান দিতে হবে না। বৃষ্টি, একটু কথা ছিল। বৃষ্টি কোনো কথা বলছে না, কারণ প্রচুর রেগে আছে রাব্বি বৃষ্টির উপরে। ওগো শুনছো, একটু কথা ছিল। ওই শালা, আমি কি বয়টা নাকি? এক কথা কতবার বলা লাগে? আরে নামাও নামাও। কি নামাবো? খুন্তিটা। আসলে ওখানে বসে থাকা ছেলেটা তুমি যেমন সাধারণভাবে চেনো, ঠিক আমি ততটাই তাকে সাধারণ ভাবি। আমার বয়স যখন 9 বছর, বাবা মা মারা যায় 7 বছর বয়স থাকতে। আমি তখন রাস্তায় কাগজ কুড়াতাম। একদিন আমি কাগজ কুড়াচ্ছি, এমন সময় দেখলাম একটা ছেলে শুয়েছে রাস্তার এক পাশে। ছেলেটির পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলাম, এই তোর নাম কি? তন্ময়। এখানে কি করছিস? তোর শরীরের পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় ঘরের ছেলে তুই, কিন্তু এখানে শুয়ে আসিস কেন? আমার বাবা মা কেউ নেই, ওরা বাবা মাকে মেরে ফেলেছে। কাঁদিস না। আচ্ছা আমার সাথে যাবি? আমাকে কিছু খাবার এনে দিবা? 4 দিন হলো কিছু খাই না। আচ্ছা চল আমার সাথে। রাব্বি তন্ময়কে নিয়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে যায়। রাব্বির পকেটে ছিল কিছু খুচরো পয়সা, যেগুলো দিয়ে একটা চা আর একটা পাউরুটি কিনে দুজনে ভাগ করে সেগুলো খেয়ে নেয়। এভাবে ওর সাথে পরিচিত হয়। একদিন সকালে রাব্বি আর তন্ময় একটা চায়ের দোকানে যায় কাজের সন্ধানে। দুজনে চায়ের দোকানে কাজও পেয়ে যায়। 3 বেলা খাবার জুটে, আর রাতে হলে দোকানের সামনে বেঞ্চে দুজনে মাথা রেখে শুয়ে পড়ে। খুব আনন্দের দিন কাটে তাদের। একদিন ওই রাব্বি এদিকে আয়। আসছি কাকা। কই রে খার পোলা?
তন্ময় গাড়িটা সুন্দর শক্ত হাতে গ্লাস ধরে নেয় আর রাগে দৃষ্টিতে আর চোখে মালিকের দিকে তাকায়। হ্যাঁ কাকা বলেন। মাদার, এত দেরি করলি কেন? তোর না কখন ডাকছি? বলে মারতে শুরু করে। তন্ময় তখন ক্ষেপে আগুন, সাথে সাথে গ্লাস ভেঙে মালিকের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। 3 থেকে 4 বার ঢুকানোর পর রাব্বি ওরে ধরে পিছনে টেনে আনে। তখন আশেপাশের লোকজন ওদের ধরে ফেলে আর পুলিশের হাতে দিয়ে দেয়। দুর্ভাগ্যবশত মালিক জায়গায় মারা যায়, যার ফলে ওদের 7 বছরের জেল হয়। জেলে লেখাপড়া করে তন্ময় তখন বুঝে গেছিল কিছু পেতে হলে চিনে নিতে হবে, নয়তো কোনো দিনে পাওয়া যাবে না। রাব্বি আর ও দুজনে ভালো লেখাপড়া করে। কলেজ লাইফের ঘটনা তুমি জানো, যার জন্য তন্ময় আজ জোকার অফ দ্য রক স্টার। কি রে, তোদের সবকিছু ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ। কি হলো, তোর চোখে পানি কেন? কিছু না, চোখে কিছু পড়েছে হয়তো। এই ওয়েট, এখানে তোমরা আমার রাগ ভাঙাতে আসছো নাকি কান্নাকাটি করতে আইছো? আপনি রাগ করছিলেন কেন? মানে? আপনি কি রাগ করেছিলেন? আমার তো মনে হয় না রাগ করেছিলেন। আমরা তো রাব্বির শ্বশুর বাড়ি ঘুরতে আসছি। তো ঘোরো, মন ভরে ঘোরো। আরে আরে ওয়েট, এদিকে কোথায় যাচ্ছেন? আমার মায়ের কাছে। এখন তো মায়ের কোলে লুকানোর বয়স আছে নাকি আপনার? আছে। জি না, চলেন আপনার মূল বাড়ি। মা বাড়ি অনেক ঘুরলেন, এখন বাসায় চলেন। খিচুড়ি আর গরুর মাংস ভুনা খাবো। এই যে দেবরজি, নিজের বউকে মনে হয় অর্ডার দিচ্ছ। বিয়ে করো, তারপর দেখবো বউকে কি করে অর্ডার দাও। আরে মোর ভাবি, এই বাড়ি আর ভালো লাগছে না। জি না, এখানেই 2 দিন থাকতে হবে, 2 বন্ধুকে। তন্ময়, বলেন। এক পা নড়বে না, তোমার জন্য আজ স্পেশাল খাবার বানিয়েছি। কি সেটা? খিচুড়ি আর মাংস ভুনা। রাব্বি, তুই চলে যা, আমি খাবার খেয়ে আসছি। তন্ময়ের কথা শুনে সকলে হাসতে শুরু করলো। আসলে তন্ময়ের সব থেকে প্রিয় খাবার খিচুড়ি আর মাংস ভুনা। আলী ইমরান জাফর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পৃথিবীর যে কোনো জায়গায় বসে 20 টাকার মাল এই বর্ডার থেকে অন্য বর্ডারে পাচার করে দিতে পারে। মানুষ খুন করা সহ ড্রাগস, কিডন্যাপিং, চাঁদা তোলা, অস্ত্র চালান ইত্যাদি সমস্ত কাজ মেনটেন করে আলী ইমরান জাফর। প্রিন্সিপালের ছোট ভাই আলী ইমরান জাফর ভাইয়ের মৃত্যুর ভিডিও দেখে দুবাই থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামলো। এয়ারপোর্টে নামতে এখানকার বর্তমান সিএম মানে সেন্ট্রাল মিনিস্টার তাকে রিসিভ করতে এসেছে। ভাই স্বাগতম। স্বাগতম, তোর বাড়ি গিয়ে জানা আমার ভাইকে যে মেরেছে তাকে আমি চাই। ভাই সমস্যা নাই, সে কাজ আমি আগে করে রেখেছি। সিআইবি অফিসার যে কাজ করেছে, জাফর খুব রাগী আর ঠান্ডা মাথায় খেলোয়াড়। এয়ারপোর্ট থেকে সোজা গাড়ি নিয়ে বাড়িতে চলে এলো। 10 বছর পর এদেশে পা দিয়েছে জাফর। 2011 সালে বড় একটা বিস্ফোরণ করে, সেখানে 300 মানুষ মারা যায়। তার মাঝে 150 জন ছিল স্কুলের শিক্ষার্থী। সেই দিনটা ছিল ভয়াবহ। গাড়ি থেকে নেমে সোজা ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে রইল। কিছুক্ষণ পর আপনি হাসতে শুরু করলো। এই কবির, শুন। জি স্যার, বলুন। আমার ভাই কি সুন্দর ভাবে শুয়ে আছে। আচ্ছা, আমার ভাইয়ের সাথে এমন করলি কেন? ও তো এত শুধু একটা মেয়ের সাথে বিছানা গরম করেছিল আর তাকে মেরে ফেললো। ফারহান পকেট থেকে মোবাইল বের করে তন্ময়কে কল করলো। ভাই, একটা গরম খবর আছে, আলী ইমরান জাফর দেশে আইছে। সত্যি? হ্যাঁ সত্যি। এবার খেলা জমবে, রক্তের হোলি শুরু করব। তন্ময় কল কেটে জাফরের ফোনে ফোন করলো। জাফরের ফোন বাজতে রইলো। কিছুক্ষণ পর রিসিভ করলো। কে? তোর জমদূত। এই কে তুই? এই আওয়াজ নিচে। 300 মানুষ, 150 স্কুল কলেজের ছাত্রছাত্রী, সুন্দরগড় গ্রাম 600 জন মানুষ, 250 পরিবার, 960 একর জমি। সকল মানুষকে তুই নিষ্ঠুর ভাবে মেরেছিস। তুই কি ভেবেছিস বেঁচে যাবি? তুই কি ভেবেছিস বেঁচে যাবি? তোর মৃত্যুর ঠিকানা আমি লাগাবো। এই আমি জাফর, ভয়ঙ্কর জাফর। তন্ময় কল কেটে রাগে কণ্ঠে রাব্বির শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেল। তন্ময় হাঁটতে হাঁটতে বাসার দিকে এগিয়ে যাচ্ছে। ওর শরীর প্রচুর রেগে আছে। তিশা বেলকনিতে বসে জালমুড়ি খাচ্ছে আর রাস্তায় যাতায়াতকৃত মানুষ দেখছে। এমন সময় লক্ষ্য করলো অর্ককে। অর্ক একটা রাস্তা ছেলের পাশে বসলো। ছেলেটির পরনে একটা প্যান্ট। বয়স 6 থেকে 7 বছর হবে। ছেলেটি গোলাপ বিক্রি করছে। এই শোন, কোন? তোর নাম কি? আমার নাম সানি। গোলাপ কত করে বিক্রি করছিস? 20 টাকা। তোর বাবা নেই? হ্যাঁ আছে, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? তোর বাবা কি অপরাধ করেছে? আব্বাই কিছু করে নাই, ওই মজিদ চাচা সেই করেছে। উনি আব্বারে জমি দেওয়ার নাম করে পুলিশের লয়ে ধরাই দিছে। কয়টা ফুল বিক্রি করছিস? একটাও করি নাই। না বেচলে চলবি কেমবে? দুপুরে খাইছিস? না আঙ্কেল, এখনো পেটে কিছু পড়ে নাই। গোলাপ বেচে বাড়িতে গেলে আমার টাকা লইয়া ডাল কিনা খাওয়ান করব। আচ্ছা, আমি যদি তোকে খেতে দিই তাহলে তুই খাবি? সত্যি আপনি দিবেন? তনয়ের পিছনে ছিল একটি সিঙ্গারার দোকান। তনয় হাঁটতে হাঁটতে সিঙ্গারা দোকান থেকে 4টা সিঙ্গারা কিনে ছেলেটির হাতে দিল। ছেলেটির হাতে দিতে একটা হাসি, যার মূল্য 20 টাকা সমান।
তো একটা কথা বলি, আমি তো মিরপুরে থাকি। এখানে একটি এতিমখানা আছে। প্রতি শুক্রবারে নামাজ শেষ করে ছেলেদের সাথে যখন আড্ডা দিই, তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। ওদের সাথে কথা বললে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। পারলে এতিম ছেলে মেয়েদের পাশে থাকুন, নিজে ভালো থাকবেন এবং ওরাও ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আচ্ছা, এখন আমি তোর গোলাপ বিক্রি করি। ভাই গোলাপ লন, গোলাপ টাকা লাগলে ফ্রি লন। ভাবিরে দেন, চাচিরে বউরে দেন, জিএফ রে দেন। যারা খান বউয়ের হাতে গেলানি, তারা মারেন জোরে সরে হাতে তালি। বউ রাগ করে ক্ষণ ক্ষণ বউরে গোলাপ দিয়ে রাগ ভাঙান, সুখে থাকেন। কিছুক্ষণের ভিতরে গোলাপের বালতি শেষ, আর তখন আমি ওর পাশে বসলাম। তোমার গোলাপ কতগুলা ছিল? 20 টাকা। গুনতে পারো? 50 অব্দি জানি। ও আচ্ছা, এই নাও 500 টাকা, এইটা তোমার গোলাপের টাকা। আর এই নাও 1000 টাকা, এইটা তোমার আম্মারে দিবা। আর 100 টাকা দিয়ে তুমি মজা কিনা খাইবা, ঠিক আছে? ছেলেটা হাসতে হাসতে খালি ঝুড়ি নিয়ে বাসার দিকে চলে গেল। তন্ময়ের মন ভরে শান্তিতে নিঃশ্বাস নিয়ে হাঁটতে থাকলো। তিশা ব্যালকনিতে দাঁড়িয়ে এতক্ষণ সবকিছু দেখছিল। তিশা ব্যালকনি থেকে উঠে নিজের রুমে গেল। মেঘে টেবিলে থাকা কলমদানির দিকে নজর যেতে খেয়াল করলো। অর্কের গলা ঝোলানো সেই চেন। কলমদানি থেকে চেনটা বের করে হাতে নিয়ে দফাস করে বিছানা শুয়ে পড়লো। তিশা চেনটা দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অর্ক ছেলেটা অনেক ভালো, কিন্তু একটু বোকা টাইপের। ওর বউ যে হবে সে অনেক সুখে থাকতে পারবে। থুর, এসব কি ভাবছে? অমন হাবা টাইপের ছেলের বউ হবে কে? তিশা বিছানায় গড়াগড়ি করছে, চেন হাতে নিয়ে। অর্ককে এমন রূপে দেখার পর তিশার মনটা কেমন জানি করছে, কিছুতে শান্ত হচ্ছে না। তন্ময় বাসায় এসে বিছানার নিচে থেকে পিস্তল বের করে একটা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। তন্ময় নেক্সট টার্গেট সিএম এর ছেলে। সিএম এর ছেলেকে কিডন্যাপ করা একটু কষ্ট হবে, কিন্তু কিডন্যাপারের কাছে এসব কিছু না। বাসার নিচে এসে বন্ধ করে সিম বের করে মোবাইল লাগালো আর সিএম এর নাম্বারে কল দিল। কিছুক্ষণ পর কলটা রিসিভ হতে। কে বলেছেন? তোর বাপ। এই তোর জন্য একটা দুঃখের সংবাদ আছে। দুঃখের সংবাদ এই সিএম পকেটে নিয়ে ঘুরে। আগামী 24 ঘন্টার ভিতর তোর ছেলেকে আমি কিডন্যাপ করব। তুই একজন সিএম এর সাথে কথা বলছিস? সুন্দরগড় গ্রাম, 600 মানুষ, 250 পরিবার, 960 একর জমি। পুরো কথা বলতে না দিয়ে সিএম বলল, কে তুই? সুন্দরগড়ের জমিদার রবিউল চৌধুরীকে চিনিস? সামান্য একর জমির লোভে পুরো গ্রামের মানুষকে মেরে দিলি, আমার বাবা মাকেও মেরে দিলি। সামান্য? পুরো 960 একর জমি, যার মূল্য এখন পুরো 250,000 কোটি টাকা। এই লোভেই তোকে মৃত্যুর মুখে নিবে। এক একটারে রাস্তায় ফেলাইয়া কোপামো। সিএম কল কেটে দিল। বাসা থেকে বেরিয়ে বাইরে রোড ধরে জঙ্গলের দিকে হাঁটতে রইলাম। পিঠে ব্যাগ, যার ভিতরে ল্যাপটপ, জুকার কালার, আর শরীরের কালো রঙের জ্যাকেট। লোকজনের ভিড় থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে পুরান বাড়িতে ঢুকলাম। এখানে আসার মতো কেউ নাই। এটা অনেক পুরনো বাড়ি, যেখানে মানুষ জানে ভূতের বসবাস। তন্ময় ব্যাগ থেকে রং বের করে নিজের মুখে জোকার ফেস করে নিল, হ্যাকার মাস্ক পরে নিল। দরজা দিয়ে ভিতরে ঢুকতে হ্যাকার স্পটের লোগো মনিটর ঘুরতে থাকলো। ভাই, কাজ হয়ে গেছে। সমস্ত ল্যাপটপ ঠিক মতো জায়গায় লাগানো হয়েছে কিনা দেখেন। লাগানো ঠিক আছে। ভাই, আমাদের কি কাজ করতে হবে? প্রথম কাজ, আলী ইমরান জাফরের সমস্ত তথ্য আমার চাই। 2011 সালের বড় বোম বিলাস থেকে শুরু করে আজ অব্দি যত প্রকার তথ্য আছে সব চাই। ভাই, একটা কথা বলবো? ভাই, 1 বছর হলো আপনার সাথে কাজ করি, কিন্তু আজ অব্দি আপনার মুখ দেখতে পাইনি। আপনার মুখটা কি দেখার সুযোগ হবে? একদিন না একদিন সত্য সামনে আসবে, সবাই জানবে আমার আসল পরিচয়। সেদিন সবার সামনে আমাকে দেখানো হবে, সেদিন দেখিস। এখন কাজের কথায় আসি। ঠিক আছে ভাই। দ্বিতীয়, সিয়ামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওর পার্সোনাল তথ্য অব্দি আমার চাই। পৃথিবীর কোন দেশ থেকে কোন ব্যাংকে ওর কালো টাকা জমা করা হয়েছে সেটার খবর আমার চাই। তৃতীয়, সিএম এর ছেলে, ওর জন্মকুণ্ডলী আমার 10 মিনিটের মধ্যে চাই, আর ওর ফোনের লোকেশন আমার লাগবে। ভাই, অনেক হার্ড কাজ। ডার্ক ওয়েব চা। ওকে। সবুজ কিছু কথা না বলে ডার্ক ওয়েবে গেল, তারপর পিছনে তাকালো। ডার্ক ওয়েব একটি হ্যাকিং সফটওয়্যার। এখানে 90+ ক্লিক করে হোয়াইট টেবিল লেখ। ওকে। সবুজের পিছে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছি, ও সেই অনুযায়ী কাজ করতে থাকলো। সবুজ, সিএম এর ছেলের আইএম নাম্বার থেকে ওর লোকেশন বের করে আমার লোকেশনে সেট কর। কথাটা বলে ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে সোজা রোডে। কিছুক্ষণ পর ফোনে লোকেশন সেটিং আসতে সেট করে নিলাম। সিএম এর ছেলের লোকেশনে আমি যেখানে আছি
তার থেকে কিছু দূরে গাড়ি চালিয়ে ও লোকেশনে যেতে রইলাম। কিন্তু ওখানে সিএম এর ছেলের চারপাশে কয়েকটা ছেলে লাঠি দা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ওদের সামনে গেল তন্ময়। সিএম এর ছেলের পাশে থাকা সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট বের করলো। ভাই ম্যাচ হবে? কে রে তুই? একে তো আমার অনুমতি ছাড়া এখানে আসলি, তারপর আবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে এখন আবার বলছিস ম্যাচ আছে কিনা? ভাই ম্যাচটা দে, মাথা ধরছে, সিগারেট খাই না অনেকক্ষণ হলো। এই ওরে বক্স দিয়ে এখান থেকে বিদায় করতো। পাশে থেকে একটা ছেলে এসে আগুন দিলে ধরাইয়া নিলাম। সিএম এর ছেলের পাশে বসে শুনলাম আপনার বাপরে কেউ হুমকি দিছে। তুই কেমনে জানলি? আসলে আমি হুমকি দিছিলাম। হা, এই শুন কি বলে, ও নাকি আমার কিডন্যাপ করবে। এমন সময় সিএম এর ছেলের ফোন বেজে উঠলো। হ্যালো বাবা, যে কিডন্যাপ করার হুমকি দিছিল ওরে পেয়ে গেছি। ঠিক আছে আমি আসছি, ওখানে আটকে রাখ। ঠিক আছে বাবা, ওই তোরা ওর হাত পা ভেঙে দে। তন্ময় ওদের কথা শুনে মুচকি হাসি দিল, তারপর সিগারেট টান দিল। এদিকে সিএম এর ছেলে অর্ডার পেতে ওরা তন্ময়ের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে রড দিয়ে তন্ময়ের মাথা বরাবর মারতে তন্ময় মাথা নিচু করে নিল। বাম পাশে পাঁজরে জোরে একটা ঘুষি মেরে দিল। ঘুষি মারতে ছেলেটি এখানে পড়ে গেল। আর সিএম এর ছেলে ফোন রেখে ওই ওরে মার। আরো একটা ছেলে এলো রামদা নিয়ে, পাশে পড়ে থাকা রড নিয়ে মাথায় ঠাস করে একটা দিলাম, দিতেই পড়ে গেল। এভাবে সবাইকে মারতে মারতে এগোচ্ছি। ওদিকে সিএম এর ছেলে পালাচ্ছে ঘাটের দিকে। তাকিয়ে দেখছিস কি? মার ওরে, এই পাগল হয়ে গেছিস নাকি? ওর কথার জবাব না দিয়ে হাঁটতেছি, ওর পিছনে দুজন ছুরি হাতে আসছে। একটার পায়ে জোরে লাথি মারতে পা ভেঙে গেল। ওর হাতের ছুরি নিয়ে অন্য ছেলে বাম পাশে কোপ দিতে ডান পাশে গিয়ে ভুঁড়িতে ছুরি দিয়ে টান দিলাম। তারপর ঘন ঘন বুকের ছাতিতে ছুরি মারছি। হঠাৎ একটা ছেলে মুখে খুশি মারলো। মুখে খুশি মারতে মুখটা কাত হয়ে গেল। ওয়াও, নাইস শট ব্রো। ছেলেটি আবার মারতে আসে, হাত ঘুরিয়ে দেয়ালের সাথে মাথা কয়েকটা বাড়ি দিলাম। রক্তে ছুটতে লাগলো। সিএম এর ছেলে রামদা নিয়ে এগিয়ে আসলো। ডান পাশে কোপ দিলে বাম পাশের বুকের পাঁজরে জোরে একটা খুশি দিলাম। এক খুশিতে ওর হাত থেকে রামদা পড়ে গেল। ঘাটের ফেরির লোহার সাথে সিএম এর ছেলের মাথা জোরে একটা মাইর দিলাম। আর পরে গেল আমি ওর পাশে বসে পড়লাম। বাপের পাপের ফল এখন তুই ভোগ কর। পকেট থেকে ছুরি বের করে গলায় একটা টান দিলাম। রক্ত তীরের মতো ছুটতে লাগলো। সিএম এর পোলা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। হঠাৎ ওর প্রাণ বেরিয়ে গেল। পড়ে রইল ওর নিথর দেহ। পকেট থেকে সিগারেট বের করে মুখে দিলাম, কিন্তু পকেট খুঁজেও লাইটার পেলাম না। সিএম এর পোলার পকেট খুঁজে একটা ম্যাচ পেলাম। ম্যাচ দিয়ে সিগারেট চালালাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম। আশেপাশে লোকজন দেখছে। ওখান থেকে বেরিয়ে সোজা বাসায় এলাম। সিএম এর ছেলের বলা জায়গা মতো গাড়ি এবং জাফরকে নিয়ে পৌঁছালো। গাড়ি থেকে নামতে আহত অবস্থায় সবগুলোকে দেখতে পায়। ধীরে ধীরে সামনে এগোতে দেখে সিএম এর ছেলেকে গলা কাটা অবস্থায়। আমার ছেলে জাফর, আমার ছেলে। জাফরের মাথায় প্রচুর গরম। পকেট থেকে গুলি বের করে কয়েকটা গুলি আকাশের দিকে লক্ষ্য করে মারে। সিএম তার ছেলের পাশে বসে কান্না করছে। আমি কথা দিচ্ছি যে তোর ছেলেকে এই অবস্থা করেছে তাকে আমি এর থেকে ভয়ানক মৃত্যু উপহার দেব। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে এলো আর অ্যাম্বুলেন্স আর সকলকে নিয়ে গেল। তন্ময় ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। রাত তখন 12:30। পরের দিন সকালে তন্ময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির দিকে এগিয়ে গেল। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে তিশার সাথে দেখা। হাই। তিশার কথায় কোনো জবাব না দিয়ে অর্ক সামনের দিকে এগিয়ে গেল। তিশা পিছন থেকে আবারও বলল, অর্ক শোনো, তোমার সাথে আমার কথা আছে। সামনে থেকে আকাশ এগুলো খেয়াল করছে। আকাশের চোখ দুটো রক্তে লাল বর্ণ হয়ে আছে। সেন সামনে দিয়ে তন্ময় মুশকি এসে জবাব দিল, ধন্যবাদ। এবার হারতে রইল তন্ময়, কিন্তু তিশা এবার অর্কের সামনে গিয়ে দাঁড়ালো। আমি কখন থেকে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, আর তুমি আমার পাশ কেটে চলে যাচ্ছ কেন? আমার উপর রেগে আছো? টাকারই কথা। যেদিন ভার্সিটিতে এসেছো ওই দিন থেকে তোমাকে আমি অনেকভাবে অপমান করেছি, মেরেওছি। আমি আপনার উপর রাগ করি নাই। রাস্তা থেকে সরল আমি ক্লাসে যাব। ক্লাসে তো আমিও যাব। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমরা কি বন্ধু হতে পারি? জি বলেন। অর্ক তিশার দিকে একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে নিল। অতীত মনে পড়ে গেল। একদিন ওর ভালোবাসার মানুষ এভাবে ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। তিশার কথা জবাব না দিয়ে অর্ক এগিয়ে গেল। তিশা এবার আর ওর পিছু নিল। তিশা এগিয়ে গেল গাছের নিচে বসে থাকা বান্ধবীদের কাছে। ওদের কাছে যেতেই, ওই হারামিটার সাথে কি কথা বললি? সরি বললাম। কেন? ভুল করেছিলাম তাই। আকাশ আর কোনো কথা না বলে রাগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে গেল। আকাশ চলে যেতে মাহিকে উদ্দেশ্য করে বলল, আমি এমন কি বললাম? জানি না, ওর সাথে কথা বলার সময় দেখলাম কেমন রাগী লুক নিয়ে তোর দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাদ দে, পরে সরি বলে নিব। পরশু কিন্তু নেত্রকোনা যেতে হবে, মনে রাখিস। সেটা আমার মনে আছে। চল এখন ক্লাসে যাই। হুম। তিশা আর মাহি ক্লাসের দিকে এগিয়ে গেল।
ক্লাসে পৌঁছে দেখে আকাশ আর রাফি বসে আছে। আকাশ ভেবেছিল তিশা ওর পাশে বসবে, কিন্তু আজ তেমনটা হলো না। তিশা একদম পিছনে অর্কের পাশে গিয়ে বসলো। সকলে এমনটা দেখে হা হয়ে গেল, কিন্তু আকাশের আগে শরীর জ্বলতেছে। কি খবর? আপনি এখানে কেন? আপনি ওদিকে বসেন, সকলে কিভাবে দেখছে। আকাশ ভাইও দেখছে, প্লিজ আপনি ওদিকে গিয়ে বসেন। তুমি একটা ভিতর ডিম, কে কে দেখলো আমার কি? আর হ্যাঁ, আকাশকে ভয় পাও নাকি? তিশার কথায় তন্ময় মুশকি হাসি দিল। এভাবে হাসবা না, বুকে লাগে। অর্ক তিশার কথা শুনে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমনি তিশা প্রশ্ন করে উঠলো। অমনি কি দেখো? তিশার কথায় অর্কের ধ্যান ফিরলো, সাথে সাথে চোখ নামিয়ে নিল। পরশু আমরা নেত্রকোনা যাচ্ছি, তুমিও যাবো। ধন্যবাদ, কিন্তু আমি যাব না। কথায় কথায় ধন্যবাদ দেওয়ার কি আছে? এমন সুন্দরী মেয়ে তোমার পাশে বসে আছে, আর তুমি চুপচাপ বসে আছো। তাহলে কি করব? আগে জানতাম তুমি একটা ভীতু, এখন দেখছি তুমি একটা বলদ। এর মধ্যে স্যার চলে এলো। স্যার আসতে সকলে দাঁড়িয়ে গেল। স্যার এসে ক্লাস শুরু করলো, কিন্তু তিশা বারবার অর্কের দিকে তাকিয়ে আছে। অর্কে বিরক্তি লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওই শোনো, বলেন। আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি? প্রেমে পড়েছেন নাকি? জানি না, কিন্তু গতকাল বিকাল থেকে শান্ত মনটা অশান্ত হয়ে গেছে। ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবেন। কিছুক্ষণ পর স্যার চলে গেল। স্যার চলে যেতে তিশা ফিসফিস গলায় অর্ককে বলল, জাফর, আমি ওই হালার লাশ চাই। পুরো গ্রাম শেষ হলো, কিন্তু এটা কি করে বেঁচে রইলো? এই ছেলে সম্পর্কে এক একটা খবর আমার চাই। আই নিড ইনফরমেশন অ্যাবাউট দ্য জোকার ম্যান ইমিডিয়েটলি। ওকে বস। কথাটা বলে সোহান ওর লোকজন নিয়ে চলে গেল। সোহান ভাবছে কি করে ওই জোকারকে ধরা যায়। আপনি বাসা যান, আমি দিকটা সামনে নেব। ঠিক আছে। সোহান আর ওর সাথে থাকা লোকেরা গাড়িতে করে যাচ্ছে। এদিকে সিআইবি অফিসার আদিবা ইসলাম তার টিমের সাথে আরো আগে বৈঠক করেছে, অর্ককে ধরার জন্য। আজও করছে। ইয়েস ম্যাম। ক্রিমিনাল জুকারের পজিশন এবং ওর তথ্য সম্পর্কে এতটুকুই জানালেন। ম্যাম, জোকার যে সময় প্রিন্সিপালকে খুন করেছে এবং ভিডিও করে সেখানে একটি নাম্বার পাওয়া গেছে। দ্বিতীয় রকিদের কেসের একটি নাম্বার কমন। এটা মোবাইল নাম্বারের ডিটেলস। এটা কার নাম্বার? আলফা থিম 2। ম্যাম, খোঁজ নিয়ে জানতে পেরেছি এটা ফারহান নামের কোনো এক ব্যক্তির। আমাদের ক্রিমিনাল লিস্টে এই নামটি আছে। দ্বিতীয়টা মার্ডার, ড্রাগস চালান এবং অস্ত্র পাচারে এর একবার গ্রেপ্তার করা হয়। 20-10-18 সালে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। পায়রার দানা দাও আর ওকে বেরোতে তুলে আনো। ইয়েস ম্যাম। আলফা টিম 01 তাদের টিম নিয়ে বেরিয়ে পড়লো ফারহানকে তুলে আনার জন্য। তন্ময় বসে আছে বাদামওয়ালার ছেলে রাফিজের কাছে। ভাইজান, আপনার এলাকা কোথায়? খুলনা। ভাইজান, আপনার মতো এমন ভদ্রগুলো আজ অব্দি আমি দেখি নাই। অর্ক ছেলেটাকে কিছু বলতে যাবে, তখন ফোনটা বেজে উঠলো। পকেট থেকে মোবাইল বের করে দেখে রাব্বির কল। কোডে রিসিভ করলো। বল। একটা খবর আছে। বল। তোর কেসটা সিআইডি নিছে। এখন ফারহানকে ধরার জন্য সিআইডি অফিসার গুলো বেরিয়ে। তুই শিওর? ওকে, আমি দেখছি। কলটা কেটে পকেট থেকে 50 টাকা বের করে বাদামের ঝুড়িতে রেখে দিলাম। আর বাদামটাও ফোন বের করে কল লিস্টে গিয়ে ফারহানকে কল দিলাম। ফারহানের কল বাজছে, কিন্তু সে রিসিভ করছে না। কল কেটে গেল। আবারও ট্রাই করলাম। কিছুক্ষণ বাজার পর কল রিসিভ করলো। আবে কই তুই? ভাই, গোসল করছি। ঘরে আগুন লাগিয়ে দে। কি বলছেন ভাই? আবে যা বলছি তাই কর। তোর কাছে কোনো ফোন সিম কিচ্ছু রাখবি না, সোজা পুরান গোডাউনে চলে যাবি। ওকে ভাই। ফারহান কল কেটে বাথরুম থেকে বেরিয়ে কাপড় পরে নিল। পেট্রোল ভরা বোতল পুরো বাড়িতে ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিল। আর পিসের গলি দিয়ে বকারটা আলফা টিম 07 গাড়ি নিয়ে ফারহানের বাড়ির সামনে গিয়ে আগুন দেখে। ও নো। সালাম, এক্ষুনি ফায়ার সার্ভিস কর্মীকে কল দাও। ওকে স্যার। রফিক পকেট থেকে মোবাইল বের করে সিআইবি অফিসার আদিবাকে কল দিল। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন, ওখানকার পরিস্থিতি কেমন? ম্যাম, এখন আগুন লেগে গেছে। পরিস্থিতি আমাদের হাতের বাইরে। ম্যাম, হয়তো এখানে কেউ আমাদের আসার কথা লিক করে দিছে। ঠিক আছে, আমি দেখছি। আদিবা কল কেটে দিল। তন্ময় ভার্সিটি থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে বসলো। আশেপাশে খুঁজে ল্যাপটপকে অন করে হিটম্যান আর স্কাইপি.com দ্বারা ওয়েবসাইট দ্বারা সিআইবি ফাইলে ইন্টারনেট চেষ্টা করছে। এক হাত দিয়ে ল্যাপটপ রান করছে, অন্য হাত দিয়ে মোবাইল থেকে নাইমকে কল করলো। নাইম। হ্যাঁ বলেন। ফারহান পুরাই গোডাউনে আছে, ওরে ওখান থেকে নিয়ে তোর সাথে রাখ। হ্যাঁ, ফোন সহ ল্যাপটপ পুড়িয়ে দে। কিন্তু কোনো কিন্তু না, এক্ষুনি যেটা বলছি ওইটা কর। ফারহানকে নিয়ে গোল চত্বরের ওইখানে আয়, আমি তোদের সাথে মিলবো। সিআইবি অফিস। চিপ, আমাদের সিস্টেমকে কেউ অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। হোয়াট? টেবিলে ফাইল ফেলে অফিসারের পিছনে দাঁড়িয়ে। ডু সামথিং। স্যার, আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি। অনু স্যার আমাদের 1000 ফাইল কপি করছে। লিসেন, ওই হ্যাকার সিস্টেম মডিফাই করে লোকেশন ট্র্যাক করো। ওকে স্যার। তন্ময় একে একে ট্যাপিং করে যাচ্ছে। যদিও হ্যাকিং এ তন্ময় এক্সপার্ট। অবশেষে ফাইল আনতে সক্ষম হলো। ফাইলে ইন্টারনেট চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ এটা পুরোভাবে আলাদা কৌশলে করা। একটি রক্ষা কবচের মতো এটির পাসওয়ার্ড এবং ভয়েস টেকনিক্যাল।
সামান্য কিছু ভুল হলে পুরো ফাইল ডিলিট হয়ে যাবে। তন্ময় আর কিছু ভাবতে পারছে না, কেমন একটা টেনশনে দুটানায় পড়ে রইলো। বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেল। মামা একটা চা দিয়েন তো। ঠিক আছে। তন্ময় বসে বসে ভাবছে কি করবে, কেমন জানি টেনশনে শহরে হারিয়ে গেছে। এমন সময় দোকানদারের কথা তন্ময় কিছুটা চমকে উঠলো। কি মামা, কোনো সমস্যা হয়েছে নাকি? না মামা, তেমন কিছু না। দোকানদার আর কোনো কথা না বলে চলে গেল। তিশা নিজের রুমে এসেছে অনেকক্ষণ হলো, কিন্তু নিজের ল্যাপটপে কি যেন খুঁজতেছে। সেটা তন্ময়ের ব্যাপারে হঠাৎ একটা পিক দেখতে পেলো। পিকটা সত্যি চোখ দিয়ে দেওয়ার মতো। তিশা বাসা থেকে সোজা রাব্বিদের বাড়ির দিকে গেল। ভিতরে গিয়ে কলিং বেল বাজাতে রাব্বির বউ এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? রাব্বি স্যার বাসায় আছে। উনি তো বাসায় নেই। তিশা মোবাইল বের করে অর্কের ছবি দেখালো। এই ছেলেটাকে চেনেন? হ্যাঁ, এটা তন্ময় ভাই, কিন্তু আপনি কে? আমি তন্ময়ের জিএফ। সত্যি? ভিতরে আসো। দেবজি এতদিন তাহলে ডুবে ডুবে পানি খাচ্ছে। বৃষ্টি তিশাকে ভিতরে নিতে তানহা এগিয়ে এলো। মাম্মি মাম্মি উনিতে উনি তোমার আন্টি। আন্টি আত্মা আম্মু আনতেতে তন দাও আনতেলের জন্য বুটটা পুলতে। তাই নাকি? কিন্তু তোমার সেই আঙ্কেলটাকে? তন্ময়ের কথা বলছে। আমাদের সাথে না কথা বলেও থাকতে পারবে, কিন্তু ওর আঙ্কেলের সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারে না। তোমার নাম কি মামুনি? তানহা। আম্মু এই নাও, আঙ্কেল লাইনে আছে। আন্তেল আন্তেল। হ্যাঁ আম্মু। তুমি তবে আব্বা? আন্তেল তোমার জন্য পুত পুলে। আসবো আম্মু, এদিকে কাজটা সেরে নেই। তোমার হাতে তথা নাই। কথাটা বলে বৃষ্টির হাতে ফোন দিয়ে ভিতরে চলে গেল। তোমার আম্মুকে কি বললে যে রাগ করে চলে গেল? এর মাঝে ভুয়া চা মিষ্টি নিয়ে হাজির হয়েছে। তেমন কিছু তো বলিনি, শুধু কাজটা সেরে নি তারপর আসবো। ও, তা কতদিন ধরে চক্কর চালাচ্ছ? কিসের চক্কর? সত্যি করে বলো, এই চক্কর কবে থেকে চালাচ্ছ? ভাবি তুমি কি বলছো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ক্লিয়ার করে বলো কি হয়েছে। কিছু বলবো না আজ, তোমাকে দেখাবো। তুমি আমাদের বাসায় আসো তাড়াতাড়ি। সন্ধ্যায় আসবো নে। সন্ধ্যায় না, এক্ষুনি আসো। আরে ধমকাও কেন? এমন অবুঝ বলারে ধমকাতে তোমার বুকে লাগে না? অবুঝ না কচু, কাজ তো করছো বড় বড়, আগে বাসায় আসো। কলটা কেটে দিল আর মুচকি হেসে তিশার দিকে তাকালো। তোমার নাম জানা হলো না। ও, তোমাদের সম্পর্ক কতদিনের? সম্পর্ক বলতে একতরফা ভাবে আমি ওনাকে ভালোবেসেছি, সেটাও আজ সকাল থেকে। ও, তন্ময় কি বলেছে? ডাক্তার দেখাতে বলেছে। ও একটু অন্য টাইপের, মেয়েদের থেকে আলাদা থাকে, একটু বোকা টাইপের, কিন্তু মনটা ভীষণ ভালো। অন্যের বিপদে নিজের জীবন দিতে পারে, আবার সবার মুখে হাসি রেখে নিজে কাঁদতে জানে। আচ্ছা, কি খাবে বলো? আজ কিচ্ছু খাবো না, কিন্তু আপনার মেয়ে যে রুমে গেল আর যে বের হলো না। তানহা এমনই, তন্ময়ের সাথে রাগ করে নিজের রুমে গিয়ে বসে থাকে, বাইরে আসে না। তন্ময় এসে রাগ ভাঙাবে, তারপর আসবে। তানহা ওরে এতটা ভালোবাসে? তন্ময় সবসময় বলে তানহাকে ওর মায়ের মতো দেখতে লাগে, আর মায়ের মতোই মান্য করে। তানহা রাগ করলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে, হাজার ব্যস্ত থাকলেও সে আসবে আর তানহার রাগ ভাঙাবে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। বলতে বলতে সে হাজির। আচ্ছা বসো, আমি আসছি। বৃষ্টি উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে রাগী লোক নিয়ে তানময়ের দিকে তাকালো। আরে অমনে তাকায় আছেন কেন? সরেন, ভিতরে যাবো। পরে, আগে বলো চক্কর কতদিনের? কিসের চক্কর? ওরে আল্লাহ, এক কথা শুনতে শুনতে কানের পোকা নড়ে গেল। এখন সরেন, নইলে কন কিসের চক্করের কথা বলছেন? বৃষ্টি সরে দাঁড়াতে তন্ময় ভিতরে গেল। তিশার সোফা থেকে উঠে হাই দিতে লাফ দিয়ে উঠলো তন্ময়। আপনি? কবে থেকে চলছে? কি কবে থেকে চলছে? প্রেম? কার সাথে প্রেম? তিশার সাথে। তিশাটা আবার কি? চিনেও না চিনার অভিনয় করে কথাটা বললাম। তুই আমার নামও ভুলে গেছিস? ও, এইটা আপনার নাম? কিন্তু আপু, আপনি এখানে কেন? ভাবি। ও, ভাবি কব? ঠিক আছে। ভাবি, আপনি এখানে কেন? পাকনামি করছো কেন? ভাবি, ও আমারে গতকালকেও কিস করছে। কি? নাউজুবিল্লাহ। দেখুন আপু, এসব মিথ্যা কথা না বললে ভালো হয়। ওকে? আপু বলবে না। দূর। আর কোনো কথা না বলে সোজা তানহার রুমের দিকে চলে গেল। আম্মু, আম্মু, কই তুমি? তানহা তন্ময়ের কণ্ঠ পেতে বিছানার পাশে লুকিয়ে গেল। কই মামুনি? খাটের পাশে হেসে উঠতে তানহাকে কোলে করে বাইরে এলাম। বাইরে আসতে দেখি তিশা, রাব্বি, ভাবি সকলে খেতে বসে গেছে। আমি আর তানহা সোফায় গিয়ে বসছি। এমন সময় তিশা খাবার টেবিল থেকে উঠে এসে আমাদের পাশে বসলো। খাবে?
জি না, আপনি খান। ভাবি আরেকটু গোস্ত দাও। দিচ্ছি। এখানে কি খেতে এসেছেন? ভাইয়ের বাড়ি খাইতে আসি না শুইতে আসি, আপনার কি? ভাবি বেশি করে খাওয়াও। মামুনি আমার একটু কাজ আছে, আমাকে বের হতে হবে। তুমি এমন কেন? আন্নে তুতু তাবু তাবু করো। কি করব মামুনি, আমার কাজটাই এমন। তন্ময়, কিছু কথা ছিল। বলো। খাবার শেষ করিনি। মামুনি তুমি খেয়েছো? না, তোমার হাতে তাবো। না, আজ থেকে তুমি আমার হাতে খাবে। কেন তাবো? আমার পোলা আতে আমালে তাওয়ানোর জন্য তোমার হাতে তাবো না। আমি তো তোমার পোলার বউ হতে চলেছি। তিশার কথাটা শুনে রাগী লোক নিয়ে ওর দিকে তাকিয়ে আছে তন্ময়, আর ভাবছে এই মেয়ে আমার কাছে কি চায়, এভাবে কথা বলছে কেন। আন্টেল, এই মেয়েটা বলতে তন্নি নাতি। আম্মু ওর কথা বাদ, ও পাবনার পাগলা কারো থেকে পালিয়ে আসছে, ও একটা পাগল। তুমি পাগল। আন্টেল বলতে তুমি পাগল। তাহলে কাল যাচ্ছ আমাদের সাথে? কোথায় যাব? একটা কথা বলি, এইভাবে আমার সাথে কথা বলবেন না। আর হ্যাঁ, আমাকে আপনি কতটুকু চেনেন যে ভালোবেসে ফেলেছেন? খাবার খেয়ে উত্তরটা দিচ্ছি। রাব্বি চলে আসতে তিশা আর তানহা চলে গেল। রাব্বি রুমাল দিয়ে হাত মুছতে মুছতে তন্ময়ের পাশে বসলো। পরের টার্গেট কে? সিএম। তাহলে একটা খবর দেই। বল, কি খবর? কাল সিএম নেত্রকোনা যাচ্ছে প্রোগ্রামে। পুরো কথা বলতে না দিয়ে তন্ময় বলল, তাহলে ওখানে ওরে টপকে দিব? সেটা কি করে সম্ভব? ছেলে মরার পর সিএম এর সেক্রেটারি বেরিয়ে গেছে, পুলিশ, সিবিআই, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তার উপর হাজার হাজার জনগণ থাকবে। সেটা আমার উপর ছেড়ে দে, কালই সিএম এর শেষ দিন। যা করবি মাথা ঠান্ডা করে করবি। আর হ্যাঁ, কাল তিশাদের সাথে আমি আর বৃষ্টি যাচ্ছি নেত্রকোনা চুনাপাথর দেখতে। আব্বে ইয়ার, এই মেয়েটা চাই কি? তুইও ওর ফান্দে পা দিছিস? মেয়েটা অনেক ভালো। বুঝলাম। তন্ময়, কাল সকালে তুমি ভাইয়াদের বাসায় চলে আসবা, আমরা সকালে একসাথে যাব। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, গায়ে পড়ছেন কেন? আপনি কি ওই টাইপের মহিলা নাকি নিজের জায়গা অব্দি থাকেন? আমার আশেপাশে আসলে কাঠ ডালুঙ্গা। রাব্বি বৃষ্টি সকালে হা হয়ে গেল। তিশা তন্ময়ের দিকে তাকিয়ে কান্না করছে, কারণ এই টাইপের মহিলা বলার কারণে। তন্ময় চায় না মেয়ে মানুষের প্রতারণায় পড়তে, চায় না ওর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হোক। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। মন খারাপ করিও না, তন্ময় এমনই। 2 বছর আগে ও এমন ছিল না, হাসি খুশি থাকতো, সবার সাথে মিশতো। কিন্তু 2 বছর হলো প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি কথা। মানে বুঝলাম না। রাব্বি চশমা খুলে বলল, সেদিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর তন্ময় একে অপরের ছোট থেকে বড় হয়েছি। আমাদের মা বাবা নাই। আমি আর রাব্বি গেট দিয়ে দুজনে হাসতে হাসতে ভিতরে ঢুকলাম। তন্ময় আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেলো। ওই চোখে দেখেন না নাকি? অন্ধের মতো হাঁটছেন কেন? কথাটা বলে মেয়েটি মাটিতে বসে পড়ে থাকা কাগজগুলো গুছাচ্ছে। মেয়েটা দেখতে যেন আকাশের পরি, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কানে দুল, হালকা বাতাসে উঠছে মাথার কালো কেশ। তন্ময় মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটি কাগজগুলো গুছিয়ে পাশ কেটে চলে গেল। তন্ময় পিছন ফিরে মেয়েটিকে দেখছে। কি রে, এমন করে কি দেখিস? আকাশের পরি না মানে? আর বলতে হবে না, চল চল। আজ কলেজের প্রথম দিন, আর আজই তোর মনের বাগানে ফুল ফুটে গেল। ট্রিট হিসেবে কি দিচ্ছিস? চাচার দোকানের সিঙ্গারা। কথাটা বলে দুজনে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে গেল। ক্লাসে বসে তন্ময় মেয়েটির ভাবনা বিভোর হয়ে রয়েছে। সেই ঠোঁট, সেই চোখ যেন পাগল করে দিয়েছে তন্ময়কে। কোন জগতে আছিস? বল। আরে এভাবে ভাবলে তোকে পাবনা হাসপাতালে নিতে হবে। আরে না। ওদিকে দেখ। তন্ময় তাকিয়ে দেখে ধাক্কা খাওয়া মেয়েটা হাসতে হাসতে কিছু বান্ধবীর সাথে ক্লাসে ঢুকছে। তন্ময় মুখে আঙ্গুল দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে, সিমরান এদিকে দেখ, তোর দিকে কেমন করে চেয়ে আছে লোকটি। সিমরান শুধু একবার তাকিয়ে মুখ বেঞ্চে কাটলো। অমনি তন্ময় যেন মাটিতে পড়ে যেতে লাগলো। সেটা দেখে সিমরানের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে রইলো। মিমি, কে রে ছেলেটা? জানি না। এভাবে ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষ হতে তন্ময় মেয়েটির পিছু পিছু যেতে থাকলো। সিমরান পিছনে ফিরে কয়েকবার দেখার পর তন্ময়ের দিকে লাগিয়ে রুখ নিয়ে তন্ময়ের সামনে এলো। কি ব্যাপার, আমার পিছু নিচ্ছেন কেন? কই, না 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 তো, আমি সামনে যাচ্ছি। সিমরান মুশকি মুশকি হাসছে তন্ময় তুতলানো দেখে। তাহলে যান। তন্ময় রাব্বির হাত ধরে মাথা নিচু করে বাইরে চলে আসার সময় একবার সিমরানের দিকে তাকালো। মেয়ের সামনে ভেজা বেড়াল হয়ে গেছ। মেয়েটার সাথে কথা বলার সময় বুকের ভেতরের হার্টবিট বেড়ে গেছিল, নিজেকে কন্ট্রোল করতেই পারছিলাম না। তুইও না, এসব চিন্তা বাদ দে তো, আগে ট্রিট দে। আরে ভাই ওয়েট কর, দিতেছি। পরিতারে দীক্ষা নিয়ে আগে। তাহলে তুই দেখ, আমি এখানে বসলাম।
ওকে। তন্ময় মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকলো কখন যেন মেয়েটা আসবে আর তার হাসি ভরা মুখটা দেখবে। মনের ভালোবাসার বাড়তে জ্বালিয়ে মেয়েটি কোথায় রইল এখন। সিমরান হাঁটতে হাঁটতে চলে এলো। তন্ময় রাব্বি দুজনে সিমরানের পিছু নিল। এভাবে অনেকদিন কেটে গেল। তন্ময় আর সিমরান একে অপরকে অনেক ভালোবাসে ফেলে। হ্যাঁ, সিমরান ছিল একজন শিল্পপতির মেয়ে আর তন্ময় রাস্তায় পড়ে থাকা একটা ছেলে। সময় যেতে লাগলো, সিমরান তন্ময়কে অবহেলা করতে রইল। কি ব্যাপার, আমাকে তো ইগনোর করতেছো কেন? কিছু না, বাসায় যেতে হবে, মেহমান আসছে। হ্যাঁ, তুমি চলে যাবে আমি জানি, কিন্তু এটা বলো আমাকে তুমি অবহেলা কেন করছো? কিছু না। নতুন কাউকে পেয়েছো? না তো, তুমি কি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহ করার কি আছে? শুনেছি ভালোবাসা ততক্ষণ মধুর থাকে যতক্ষণ না তৃতীয় ব্যক্তির আগমন না ঘটে। দেখো, আমার হাতে সময় নেই, বাসায় ফিরতে হবে। তোমাদের বাসার ওই ছেলেটার প্রেমে পড়েছো? তুমি কি বলতে চাও? বলতে চাই না, আমি যেটা দেখেছি সেটাই বলছি। বেলকনিতে একে অপরকে জড়িয়ে ধরে হাসাহাসি করাটা কি? তুমি কিন্তু বেশি বলছো। ও হ্যাঁ, আমি তো বেশি বলছি। তোর মতো ক্যারেক্টারলেস মেয়েকে ভালোবেসে বেশি বলাটার অভ্যাস হয়ে গেছে। ভালোই শুরু করছস, বাইরের পোলারে ঘরে এনে ব্যবসা শুরু করছিস। তন্ময়ের কথা শুনে সিমরান তন্ময়ের মুখে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। হ্যাঁ, তন্ময় যেটা দেখছে আর সিমরানকে বলেছে সেটা একদমই সত্য কথা। আমার সামনে আর কোনো দিন আসবি না। কি আছে তোর? না আছে টাকা, না আছে নিজের বাড়ি, পড়ে থাকিস তো একটা কুড়ে ঘরে। আর খাবার সেটাও আমার টাকায় খাস। আর কখন আমার সামনে আসবি না। রাস্তার লোকগুলো তন্ময় আর সিমরানের কথাগুলো শুনছে। সিমরান কথাগুলো বলে চলে গেল। তার 2 দিন পর তন্ময় আর তার বন্ধু মিলে বটগাছের নিচে বসে আছে। তন্ময় 2 দিন ধরে ঠিক মতো খায় নাই, ঠিক মতো ঘুমায় নাই, একটা চা নিয়ে বসে আছে তন্ময়। এমন সময় সিমরানের আগমন। হাই। হ্যালো রিয়াজ, এদিকে আসো। রিয়াজ নামে ছেলেটা আসতে সিমরান হাসি মুখে রিয়াজের হাত কাঁধে মাথা রাখলো। তন্ময় ফেল ফেল করে তাকিয়ে আছে। সিমরানের মুখের পানি, চোখে পানি টলমলো টলমলো করছে আর বুকের ভিতরে কেউ একজন গর্জন করছে আর বলছে, সিমরান এটা কি করছে? সিমরান, আমি তো তোমাকে চাই, তাহলে আমাদের মাঝে কেন আজ তৃতীয় ব্যক্তি আসছে? এটা হলো রিয়াজ। 2 দিন পর আমাদের বিয়ে, আপনাদের দাওয়াত রইল। থ্যাঙ্কস। বুকটা তুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু মুখে মুচকে হাসি আসছে। সিমরান আর রিয়াজ চলে যাওয়ার পর তন্ময় নিজের চোখে পানি মুছে নিল। বিধি, তুমিও আমার সাথে গেম খেলছো? মানতে হবে, তোমার খেলাগুলো এই বুকটা ছিঁড়ে নিতেছে। কি দোষ করেছিলাম? ছোট থাকতে বাপ মারে কাইরা নিলা, রাস্তায় না খাইয়া শুইয়া রইছি, কষ্ট কইরা কলেজে উঠলাম, একজনকে ভালোবেসেছিলাম, ছোট্ট ছোট্ট স্বপ্নই তো রেখেছিলাম, তারে নিয়ে কিন্তু সেইটাও ভাঙিয়া দিলাম। সেলুট তোমার দরবারে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে কথাটা ভাবছে আর চোখ বেয়ে পানি পড়ছে। তন্ময়, ওই তন্ময়, দেখ, যে যাওয়ার সে তো চলে গেছে, তারে মনে রেখে এখন আর কি করবি? তন্ময় রাব্বির কথা উত্তর না দিয়ে রাস্তার দিকে হাঁটতে রইলো। বাসায় বসে ব্যাগ থেকে টাকাগুলো বের করে গুনতে বসলো। কই পাইলি? পরে বলবো। এই টাকাগুলো গন্ত, আর এইখানে দেখ কত টাকা নোট করা আছে। তন্ময় কলেজ ব্যাগ থেকে একটা কাগজ বের করলো আর একটা কলম। 55,000 টাকা। কিন্তু এটা কিসের হিসাব? সিমরান আজ অব্দি আমার প্রতি যে টাকা খরচ করেছে তার লিস্ট। ও, আর এখানে মোট 60,000 টাকা আছে। প্রিয়, প্রথমেই দোয়া রইল তোমাদের দম্পতি জীবনের। জীবন তো 2 দিনের, আর স্মৃতি তো সারা জীবনের। তোমাকে যতই ভুলতে চাইবো কখনো ভুলতে পারবো না। আজ আর বেশি কিছু লিখবো না। গত 1 বছর আমার পিছনে 55,000 টাকা খরচ করেছো। তোমার টাকাগুলো তোমাকে ফিরিয়ে দিলাম। টাকাগুলো দিয়ে দুজনে নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। একটি বেনারসি শাড়ি তোমার জন্য কিনেছিলাম। স্বপ্ন ছিল শাড়িটা পরে তুমি আমার ঘরে বধূ সেজে আসবে, কিন্তু হলো না। সুখে থেকো নতুন কারো বুকে। আমি না হয় কাটিয়ে দিব তোমার স্মৃতিতে। আর চোখ যেন পাত ছাড়া হয়ে গেছে, সারাক্ষণ বৃষ্টির ফোঁটা পড়েই চলেছে। আমার এই বৃষ্টির ফোঁটাগুলো তোমার জীবনে অবশ্যই সুখ বয়ে আনুক, এটাই চাই। ইতি তন্ময়। দেখতে 2 দিন পার হয়ে গেল। সিমরানের বিয়ের দিন সিমরানের বান্ধবীকে দিয়ে গিফটগুলো সিমরানকে দেয়। তারপর থেকে কেউ কোনোদিন কথা বললে বেশিটা মুশকি হাসি দেয়। কি এখনো সিমরানকে ভালোবাসে? হয়তো এখনো সিমরানকে ভালোবাসে, তবে এখন আর কারোর মনের অনুভূতিটা প্রকাশ করা হয় না। কাজের ব্যস্ততায় সব হারিয়ে গেছে। সেটা যদি করতে পারো তাহলে আমার পক্ষ থেকে যে কোনো সাহায্য তুমি পাবে। আপাতত কালকে ওর নেত্রকোনা নিয়ে চলো, বাদ বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, তাই হবে। তাহলে আজ আমি উঠছি। কথাটা বলে তিশা সবার থেকে বিদায় নিয়ে রাব্বির বাসা থেকে বেরিয়ে যায়। তোরা দুজন আজকে নেত্রকোনায় চলে যাবি। আর হ্যাঁ, খেয়াল রাখবি, পুলিশ প্রতিটি চেকপোস্টে ফারহানকে খুঁজবে। নেত্রকোনা সিটি মল হোটেলে থাকবে। আর সিএম কোথায় ভাষণ দিবে, তার সামনে কি আছে সবকিছু খেয়াল রাখবি। ঠিক আছে ভাই। কথাটা বলে তন্ময় চলে আসতে রইলো। সোহান আর ওর লোকজন বসে আছে। শালা জোকারে কেমনে ধরি, না ধরলে আবার জাফর গুলি উপহার দেবে। ভাই একটা কাজ করতে পারি? জোগাড় তো কোনো অন্যায় সহ্য করতে পারে না, সুযোগটা আমাদের নিতে হবে। আমার সাথে থেকে থেকে তোদের বুদ্ধি বেড়ে গেছে।
সোহান গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটছে, ভাবছে কি করা যায়। সোহান এগিয়ে গিয়ে একটা মেয়ের পিছন থেকে উন্না কেড়ে নেয়। আরো লোকজন মেয়েটি চারপাশে ঘিরে ধরে। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো তিশা। উন্না কেড়ে নিতে দু হাত দিয়ে বুকে আগলে ধরে তিশা। কি মামুনি, একা একা ফুচকা খাচ্ছ? চলো আমিও তোমার সাথে ফুচকা খাই। এই জিনিসটা কিন্তু দারুণ, আজ রাতটা ভালোই কাটবে। চলো আজ রাতটা আমাদের মনোরঞ্জন করে দিবা। আমাকে ছাড়ুন। সেটা তো আর হবে না, আজ রাতে তুমি আমাদের মনোরঞ্জন করে দিবা। অনেকদিন হলো শরীরের জং ছাড়ে নাই, আজ রাতে ছেড়ে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই? আমি কে সেটা বড় কথা না, আমি কি চাই সেটা বড় কথা। তুই কি চাস? মেয়েটাকে সহি সালামতে তার বাড়িতে পৌঁছে দিতে চাই। নে নে, এসে নিয়ে যা। তন্ময় তিশার হাত ধরতে সোহান তন্ময়ের বুকে লাথি মেরে ফেলে দিল রাস্তার উপর। তন্ময় রাস্তা থেকে উঠে বুকের ধুলো মুছে মুচকি হেসে বলল, কি ভাই, আমি আপনাকে ভদ্র ভাষায় কথা বলছি আর আপনি মারছেন, এটা কিন্তু ঠিক না। এখানে তো মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কিছু বলছে না, আর তুই এসেছিস হিরো সাজতে? মেয়েটি কি তোর বউ লাগে? ওই হিরো জিরো করে দেব। এই ভদ্র ভাষায় বলছি, মেয়েটিকে ছেড়ে সহি সালামতে মায়ের কোলের ছেড়ে মায়ের কোলে যা। কথাটা শেষ না হতে পিছু থেকে একজন ছুরি মারতে গেলে হাতটা ধরে এক ঘুরান দিয়ে ঠাস করে গাড়ির নিচে দিতে রাস্তার উপর পরে থাকতে শুয়ে রইল, পরে ওখানে শুয়ে রইল। বলা না উচকো ছোড় দে, কেন মটকা গরম করছিস ভাই? ওই মার্শালারে। কথাটা বলতে পাশে তাকিয়ে দেখে সবার হাতে রড আর হকি স্টিক। তন্ময় মুশকি হাসি দিল। তারপরে একে একে মারতে আসতেছে তন্ময়কে। একটা ছেলে রড নিয়ে বা হাত দিয়ে তন্ময়ের মাথা মারতে এলো। তন্ময় এক হাত রাস্তা রেখে পা উঁচু করে ঠাস করে ছেলেটির মাথায় লাথি মারলো। ছেলেটির পাশে সরে যেতে আরেকটা ছেলে পাশ দিয়ে হকি স্টিক চালাতে তন্ময় মাথা নিচু করে অন্য ছেলে ঠাস করে মারতে ছেলেটির পা ভেঙে গেল। পিছনে ছেলেটি আবারও মারতে আসলে তন্ময় ছেলেটির গলা ধরে রাস্তার উপর ফেলে দিল। টাসা। সোহান রাগে বসে তিশার হাত ছেড়ে দিয়ে তন্ময়কে মারতে আসলো। এসে তন্ময়ের মুখে একটা ঘুষি মারলো। তন্ময়ের মাথাটা ঝুঁকে গেল। আবার ঘুষি মারতে আসছে এক হাত দিয়ে আটকে শ্বাস নাড়িতে একটা ঘুষি দিল। সোহান গলা ধরে ওখানে বসে পড়লো। তন্ময়ের মুখের বাম পাশে কেনু দিয়ে এক গুতা দিয়ে রাস্তায় পড়ে গেল সোহান। সোহান গলা থেকে উনাদের তিশার হাতে দিয়ে হাঁটতে রইল তন্ময়। তিশা বাগরুদ্ধ হয়ে গেছে। শোনো। তন্ময় পিছনে ঘুরতে তিশা এক গাল হাসি দিয়ে দৌড়ে গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরলো। রাস্তার মানুষগুলো তিশার কাণ্ড দেখছে। কি করছেন? ছাড়ুন। না। পাগল হলেন নাকি? রাস্তার সকলে দেখছে, এমনকি ভিডিও করছে। আমাকে ছাড়ুন প্লিজ। করুক, তাতে আমার কি? জোর করে তিশাকে ছড়িয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে গোলাপ বিক্রি করা ছেলেটার এখানে গেল। যেতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। সেদিনে গোলাপ বিক্রেতা ছেলেটা সেখানে দাঁড়িয়ে হয়তো তার জন্য অপেক্ষা করছে। ওর পাশে যেতে বললো। আঙ্কেল কই ছিল তখন? ওর জন্য মেলাক্ষণ বসে আছি। একটু কাজ ছিল, তাহলে এখন যাওয়া যাক। ছেলেটির হাত ধরে এগিয়ে যেতে রইলাম। সোহান ও তার লোকজন ব্যথায় চিৎকার দিয়ে জাফরের সামনে গেল। জাফরের সামনে যেতে জাফর সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। তোদের এমন অবস্থা কে করেছে? একটা ছেলে। উফ মা, এমন মার মারছে যেন কাপড় ধুচ্ছে। ছেলেটার হাতে অনেক জোর। একে তো মার খেয়ে এসেছিস, আবার এই ছেলের প্রশংসা করছিস? ওই ছেলে কোন সময় জাফরের ফোন বেজে উঠলো। মোবাইল পকেট থেকে বের করে দেখে আননোন নাম্বার। কলটা রিসিভ করলো। হ্যালো হ্যালো মিস্টার জাফর। কে বলছেন? এখনো চিনতে পারিসনি আমি কে? জোকার। তা তোর লোকেরা হাসপাতাল আছে নাকি তোর সামনে? তুই আমার ছেলেদের মেটেছিস? না